কি নাম আপনার? রিনা। কি হন আপনি? মা। ও, আপনি মেয়ের মা? জি। দেখছেন আপনি ভিডিওটা? দেখছি। আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? সিরাজ। সিরাজ সাহেব কোথায়? তা জানি না। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ সিরাজ। কি হন আপনি? আমি বাবা। আপনি বাবা? জি, আমি বাবা বলতে? আমি শেফুর বাবা। আমি ওকে, উনি কি বাবা? জি। তো আপনি একটু আগে বললেন যে আপনি চিনেন না, মানে কোথায় আছে জানেন না। কোথায় আছে সেটা তো আর আমার জানার কথা না। আপনার সামনে তো বসে আছে। তাহলে একেবারে শেষ পর্যন্ত কিভাবে কি হয়েছে না হচ্ছে বিস্তারিত আমি তুলে ধরবো। সো আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন আয়েশা? ভালো আছেন না? আপনারা তো আগে ভাগে চলে আসছেন। যারা দাবি করেছে তার ভাই আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ মুনসির হেলাল। জি। কি হন আপনি আয়েশা? আমার আয়সা আমাদের বাসায় দীর্ঘদিন ধরে থাকে এবং ওর গার্মেন্টসে কাজ করে, সিভিল গার্মেন্টসে কাজ করে। আচ্ছা, তা কিন্তু আপনি ওকে চেনেন কিভাবে? আপনাদের বাসাতেই ভাড়া থাকে? হ্যাঁ। কতদিন যাবত চেনেন? এই আনুমানিক এখন 2-3 বছর ধরে ও আসছে ওর হাজবেন্ডের সাথে। এই অনুষ্ঠানে আসার পেছনে কি আপনার কোনো ভূমিকা ছিল? মানে আপনি বলেছেন বা এরকম কোনো কিছু? হ্যাঁ, আমি বুঝছি। আচ্ছা, ওকে। আয়েশা, কি অবস্থা? আপনাকে জানানো হয়েছে কবে বলেন? ফোন দেওয়া হয়েছে আপনাকে? বলা হয়েছে কিছু? জি স্যার, কি বলা হয়েছে? বলা হয়েছে যে মানে ভিডিওটা ছাড়ার পর বলছিল যে হ্যাঁ। আমার নাকি দাবি করছে, হ্যাঁ। মানে এরকম কিছুই বলছিল। আচ্ছা, তো শোনার পরে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। তারপর একটু যদি সত্যি সত্যি ফ্যামিলি পাওয়া যায় আজকে। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? জি স্যার। সংসার করতেছেন এখন? না স্যার। কি ছাড়াছাড়ি হয়ে গেছে? বাচ্চা কাচ্চা কিছু আছে? বাচ্চা কাচ্চাও নাই। আপনি একাই চলেন, তাই তো? সবকিছু নিজে নিজের? ঠিক আছে। এগুলো বলেছিলেন আমাদের যে প্রথম যে ভিডিওটা করেছিলাম? বলেছিল? এক বছর হয়েছে ওনার সংসার নাই আর কি। ওই সংসারে কি কোনো বাচ্চা কাচ্চা ছিল? না। বাচ্চা কাচ্চা ছিল না। ঠিক আছে। তো এই ভাইয়ের সাথে পরিচয় কতদিন আপনাদের সঙ্গে? এই তো মানে বছর খানিক। উনি বলছে আপনাকে এই অনুষ্ঠানে আসার ব্যাপারে? হ্যাঁ বলছিল। আচ্ছা, ঠিক আছে। চলেন আমরা একটু ভিতর নিয়ে আপনাকে বসাই, আর যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। ভাই, আপনি এই রুমে চলে আসবেন পাশে। বসুন। এখানে 15-20 মিনিট বসতে হবে, ঠিক আছে? যারা আসছেন ওদের সঙ্গে একটু কথা বলি, তারপর আবার ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপে আপনাদের আচ্ছা, এটা একটু ভালো প্রিন্ট বের করার চেষ্টা করো তো। আমাদের প্রিন্টারটা একটু আগে একটু সমস্যা করছিল, যে কারণে আমরা আসলে তড়ি করে শুরু করতে হয়েছে। বিকজ এখানে আসলে 3টা পক্ষ, এক পক্ষ আগে চলে এসছেন, তারা কোনোভাবেই ধৈর্য মানছে না। আর আসলে এখানে তো আমাদেরও ধৈর্যের একটা ব্যাপার থাকে, আমরাও তো আসলে এতগুলো কাজের মাঝখানে কাজ করি। তো আমি একটা বিশেষ অনুরোধ জানাবো সবাইকে, যে যারা এই বেসিক ভিডিওতে আসেন কিংবা আপডেট ভিডিওতে আসেন, তারা একটু ধৈর্য ধরে আসবেন। আপনাদের দেখেন, আপনারা তো আসলে এরকম একটা কেস একটা লাইফে মুখোমুখি হন। আমরা প্রতি সপ্তাহেই 1, 2, 3টে করে কাজ করি। সো আপনারা যদি একটু ধৈর্য ধারণ না করেন, অনেক ধরনের কমপ্লেক্সিটি থাকে কিন্তু, হ্যাঁ, তাহলে আমাদের জায়গা থেকে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। আচ্ছা, প্রিন্টটা দেখতেছি পরে কি অবস্থা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসছে? আসসালাম। কেউ নাস্তা করতেছে বোধহয়, না? সবাই আসছে? ওকে। বসেন। আর কেউ আছে? ওকে, আমি একটু সবার সাথে পরিচিত হই। হ্যাঁ, সবার ফোনটা একটু সাইলেন্ট করে দিতে হবে। সাইলেন্ট বা বন্ধ করে দিবেন, ঠিক আছে? মোবাইলটা বন্ধ করে দাও। কি নাম আপনার? রিনা। কি হন আপনি? মা। ও, আপনি মেয়ের মা? জি। দেখছেন আপনি ভিডিওটা? দেখছি। আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? সিরাজ। সিরাজ সাহেব কোথায়? তা জানি না। সিরাজ সাহেব কোথায় আপনি জানেন না? আমরা কি জানতে পারছি? জি জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার নাম কি কাকি? মোহাম্মদ ইয়ারজান। নিয়ারজান? ইয়ারজান। ইয়ারজান। আপনি কি হন? আমি এদের বাড়ি এলাম। আচ্ছা, এই রিনার আপনার বাড়িতে ভাড়া থাকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোথায় আপনার বাড়ি হলো? আশুলিয়া। সাভার আশুলিয়া। সাভার আশুলিয়াতে। আপনার পরিচয় ভাইজান? মোহাম্মদ ফুরকান। কি হন আপনি ভাই? পাশের রুমের। মানে আপনিও ভাড়াটিয়া? হ্যাঁ, পাশাপাশি প্রতিবেশী? প্রতিবেশী। হেল্প করার জন্য। ভাই, মাস্ক আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন মুন্না। আমি ওর সম্পর্কে ফুফাতো ভাই। আপন ফুফাতো ভাই? জি, বড় ফুফুর ছেলে। আচ্ছা, ওকে। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ সিরাজ। কি হন আপনি? আমি বাবা।
আপনি বাবা? জি, আমি। বাবা বলতে? আমি শেফুর বাবা আমি। ওকে, উনি কি বাবা? জি। তো আপনি একটু আগে বললেন যে আপনি চিনেন না, মানে কোথায় আছে জানেন না। কোথায় আছে সেটা তো আর আমার জানার কথা না। আপনার সামনে তো বসে আছে। দাঁড়ান, আমি কথা বলার মাঝখানে কেউ কোনো কথা বলবে না, ওকে? মানে এটা হচ্ছে কি, আপনি কেন আসছেন আপনি তো জানেন, আপনার মেয়েকে নিতে আসছেন, তাই না? মেয়ের পরিচয় দিতে আসছেন। আপনাদের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে না নাই সেটা আমাদের জানার বিষয় না, কিন্তু আপনি যে মা এটা পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, আর উনি যে বাবা এটাও সবচেয়ে বড় সত্য, তাই না? মেয়ের বাবা উনি কিনা এটা আপনি বলেন শুধু আমাদের। ওকে, এটা কি? এটা আমার ছোট ছেলে। আচ্ছা, ওকে। তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম। ইব্রাহিম কি আপনার পরবর্তী বিয়ে করা? জি, জি। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় মেয়ের মামা, মেয়ের মা, সৎ মা যেটাকে বলে। আচ্ছা, কিছু মনে করেন, আপনার নাম? শাহনাজ। শাহনাজ। আচ্ছা, তা এখন মূল বিষয়টা হচ্ছে যে আমি এই তথ্যগুলো একটু মিলাই, হ্যাঁ, কি হয়েছে। এখানে পাওয়া গেল হচ্ছে সিরাজ সাহেবকে, বাবাকে পাওয়া গেল, মায়ের নাম রিনা, তাকেও পাওয়া গেল। উনি আপনার স্ত্রী ছিলেন? প্রথম স্ত্রী কি উনি ছিলেন? জি। ওকে, আপনাদের মধ্যে এখন সম্পর্ক নাই, তাই তো? এবং আপনার দুই পক্ষ কেউই জানতেন না যে দুই পক্ষ এখানে আসতেছে, এটা জানতেন না। ওই জন্য একটু দেখে সারপ্রাইজ হয়ে গেছেন, বুঝতে পারছেন আচরণ দেখে আর কি। তো চাচাদের নাম কি আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনার ভাইদের নামগুলো একটু বলেন তো। আমার বড় ভাইয়ের নাম রতন, ছোট ভাইয়ের নাম নিজাম, আমার নাম মোহাম্মদ সিরাজ। আচ্ছা, রতন, মিজান, সিরাজ। সিরাজ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। চাচা তো ভাই ছিল একজন ফারুক এটা আছে? আমার বড় ভাতিজা। বড় ভাতিজা। ও এখানে উপস্থিত নেই। আচ্ছা, কিন্তু আছে। আচ্ছা, এখানে মেয়ে যেটা বলছে যে ঠিকানা হচ্ছে ইলিশাঘাট, ভোলা বা বরিশাল, এটা কি মিলছে কোনোভাবে? আমাদের কিভাবে মিলছে একটু মিলছে। বলেন তো। কারণ আমাদের পাশে আমার ফুফু বাড়ি আছে ইলিশা। আছে? আচ্ছা, আর আমাদের বিভাগটা হচ্ছে বরিশাল, আর জেলারও হচ্ছে ভোলা। আচ্ছা। আর আমাদের আগে বরিশালই বলে সবাই চিনতো, ভোলা চিনতো না, কিন্তু এখন আমরা আমাদের জেলার পরিচয় পরিচিত, ভোলা জেলা। আচ্ছা। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। জি, আমাদের অনেক সাবেক, কেস আমরা করেছি, হ্যাঁ, হ্যাঁ। জি, ওকে, সাবেক কি যেন বলতেছেন? আমাদের সাবেক 69 গণ অভ্যুত্থানের মহানায়ক আলহাজ তোফায়েল আহমেদ আমাদের এমপি। হ্যাঁ, তোফায়েল সাহেব আপনাদের ভোলার, এটা তো বাংলাদেশের সবাই জানেন। তো এখন যে ঘটনার বর্ণনা আমি পেয়েছি সেটা তো অবশ্যই আমি মেলাবো যে কিভাবে কি হারিয়ে গেছে। মেয়েটা যখন হারাইছে তখন কি আপনাদের সংসার এক জায়গায় ছিল নাকি? না। ছিল না। আচ্ছা, তো মেয়েটা হারানোর সময় মেয়ে কার কাছে ছিল মূলত? কার দায়িত্বে ছিল? বাবার দায়িত্বে না মার দায়িত্বে? মার কাছে ছিল। মার দায়িত্বে ছিল, তাহলে মা ভালো বলতে পারবেন। আপনি বলেন কিভাবে মেয়েটা হারাইছে, আপনার জায়গা থেকে কি জানেন? আমার কাছ থেকে হারাইছে বলতে, ওরে যখন আমি আমার কাছে আনছি, কিন্তু অনেক ইয়ার যন্ত্রণার পরে মাই আমার খোঁজ বাইর করে দিচ্ছে। নেওয়ার পর আমার কাছে আনছি, আনার পর আমি কিছু অফিসে আনার 7 দিন পরে এই ঘটনা। আমি ও লাল শাক খাইবো কইছে, আমি 2 মুঠা লাল শাক এনে দিয়ে গেছি, 1 ডজন ডিম এনে দিয়ে গেছি, শুধুমাত্র 2টা ডিমে সিদ্ধ করে খাইছে। পরে এই বাচ্চার বাবা বাড়িতে আইসার কইছে আইসক্রিম খাবে, এই আইসক্রিমের টাকা দিয়েছে এইটুকু পর্যন্ত থেকে। পরে আমি লাঞ্চে বাসায় আইসি, দিন আমি ভাত নিয়ে যাই অফিস। এই বাচ্চার বাবাটাকে, মানে আপনি পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেছেন সে? আচ্ছা, উনি কি আছে? আসছেন আজকে আমাদের অনুষ্ঠানে? না, আসেন নাই? উনি কাজে গেছে, এখানে আচ্ছা। আসে নাই। পরে আমি অফিসে গেছি, লাঞ্চে আইসি, আসা ওর আব্বুর আবার জ্বর আসছিল। আমি জিজ্ঞেস করছি সুলতানা কত মাত্র টাকা নিয়ে আইসক্রিম আনতে গেল। আমি গেলাম গেটের বাইরে, গেটের লগে আর কি দোকানটা। নাই 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 নাই, আমি পুরা 3টা 4টা মাস ধরে পাগলের মতন ঘুরে মানে বেড়াইছি। আপনার বাসা থেকে মেয়ে হারাইছে আপনার কথা অনুযায়ী? আচ্ছা, ওকে, তারপরে কি করছেন? পরে মেলা কিছু করছি, কিন্তু আর ছবি আসছিল না বিদায় আমি আর কিছু করতে পারিনি। আর কোনো ছবি ছিল না আমার কাছে। ঠিক আছে, ও তো আরাম করে চিপস খাচ্ছে, সব চিপস খাওয়ার শব্দ এখানে ঢুকে যাবে, সমস্যা নাই। এখন ওকে একটু নিয়ে পাশের রুমে যাওয়া যায় কিনা, ওকে ভয় পাবে কিনা? বয়স কত? 3 বছর, 3.5 বছর চলে। তুমি কি একটু পাশের রুমে গিয়ে বসবো বাবা? হ্যাঁ, যাও একটু বসো, ওখানে কেউ নাই, তুমি একজন আঙ্কেল বাবা, ওখানে একটু বসো। কেউ তো নাই, কিছু থাকলে সব উলট পালট করে দিব। না না, সমস্যা নাই, উলটপালট করলে আমরা ধরার ব্যবস্থা করবো। তার আগে আপনি আমাকে একটু বলেন, এই যে মেয়েটা হারাই গেল, আপনি কি কোনো প্রকার পুলিশের সাহায্য নিয়েছেন কিনা, জিডি করেছেন কিনা, কি করছেন একটু আমাকে বলেন। না না, ওইসব জিটি মিটি কিছু, জিটি করতে গেলে তোর ছবি লাগতো, জিটি সারা মেলা কিছুই করছি, কিন্তু অনেক জায়গায় টাকা পয়সা খরচা করছি, অনেক কবিরাজ ভোট দিচ্ছি, সবাই কাছে আছে, ভালো জায়গায় আছে, কিন্তু কেউ আয়না দিতে পারেনি। এই কোরবানি ঈদেও আমি বাড়ি গেছি নোয়াখালী, তখন আমি 3000 টাকা দিয়ে আইছি। চাচা, মেয়েটা যে হারাই গেছে আপনি কবে জানছেন? আমরা শুধু আপনার উনি বলুন। আমি তো হারাই দিয়েছি, আপনি কোথা থেকে শুনলাম পাস? তার মানে মাঝখানে আপনি কোনো যোগাযোগই রাখেন নাই? মেয়ে কোথায় আছে, কি অবস্থা আছে? মেয়ের মার কাছে আছে, আমার কাছে মেয়েদের কোনো খোঁজ নাই, খবর নাই। কিন্তু এটা কোনো কথা, দাঁড়ান শেষ করে দেন আমাকে। কথা হচ্ছে যে মেয়ের মার কাছে থাকলেও মেয়েটা তো আপনার, হ্যাঁ, তাই না? এটা তো আমরা জানা না। আপনাদের দুইজনের মেয়ে। এখন এটা তো আপনার একটা দায়িত্বের মধ্যে ছিল যে মেয়েটা কেমন আছে, যেহেতু আপনাদের সংসারের মেয়ে, এটা তো আপনার জানার জায়গা থেকে একটা দায়িত্বের মধ্যেই ছিল। তো মেয়ে হারাই গিয়ে এত বছর পরে মেয়ে বের হয়েছে, তখন যদি আপনি জানলেন যে মেয়ে হারাই গেছিল, বিষয়টা কেমন হলো না? এটা আপনার কাজে অবহেলা হলো না? হ্যাঁ, ঘটনা হচ্ছে আমার তো জানা না। আপনারা জানাবে কেন? আপনি নিজে জানবেন।
আমার তো বরণ হয়েছে অনেকে বলতে বলতে পারবে না, না পারবে না কেন, ওনার বাপ, বরণ হয়েছে অনেকে বলতে ওনার খালা বাড়িতে আমার পাশে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ওনার আমার মেয়ে যদি হারাই যাইতো, ঠিক আছে, তাহলে ওনার বোনের কাছে তো ওনার সম্পর্ক আসিল না, ওনার বোনই তো জানতো, তাহলে তো আমাদের বাড়ির তো খবরটা জানাইতো। কাকা আমার প্রশ্ন তো সেটা না, মেয়েটা তো আপনার, হ্যাঁ। আপনার না, আপনার মেয়ে অন্যজন মেয়ে কি করতেছে সেটা কেন আপনাকে জানাবে? আপনি নিজে যাবেন মেয়ের খবর নেওয়ার জন্য, বা ওনার মাধ্যমে লোক পাঠাবেন, আমার মেয়েটা কেমন আছে আমার দেখো, একটু খোঁজ খবর আমি নাও। তো দেশে থাকি না, আমি তো থাকি চিটাগাং, ঠিক আছে? আমি তো চিটাগাং। চিটাগাংতে আসে মানে কি আপনি বাংলাদেশেই তো আছেন? হ্যাঁ, বাংলাদেশে আছে। এগুলো তো বলে আমার মা বাবার লগে পরিচয় হয়েছে, মা বাবা জিজ্ঞাসা বলতেছে মেয়ে হাজি গেছে। তুলুক তালি আমার মা আমাকে বলছে যে মেয়ে হাজি গেছে। কবে বলছে এটা? ধরেন আরো 4-5 বছর আগে। তো মেয়ে হারাই গেছে যখন আপনি মার কাছ থেকে শুনছেন, তো আপনার মা জানছে কার কাছ থেকে? আমার মা জানছে বলে এদের বোনকে বাসা দেয় বলে গেছে। তখন আপনি কি করছিলেন? 4-5 বছরের মধ্যে কিছু করছিলেন? মেয়ে হারাই হ্যাঁ, আমি বহুত চেষ্টা করছি। আমি কিভাবে চেষ্টা করছেন চাচা? আমি সিলেট মিলে সব জায়গায় টোয়াইছি, কোনো আমার থেকে সিলেটে কোনো কেন ছবি- ঢুকাবেন আপনি? আমি গেছি যেগুলো লস ডুবছে ওই জায়গা চাই, আমি চিন্তা করছি তোর মেয়ে কোথায়। লঞ্চ ডুবে গেছে, হ্যাঁ, আপনি আমার জানেন মেয়ে না কোনো লঞ্চ আমার ডুবে গেছে কিনা? আমার খবর লয়নি, আমার বাইকে খবর লয়নি, বাপের খবর লয়নি, কোনো বাপের তালাশ করেনি, সাজাগো তালাশ করেনি, ঠিক আছে? এইভাবে কি আমি ফতেছে আশা করেছিলাম। আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন এবার। আমি বলতে চাচ্ছিলাম যখন আমাদের প্রাক্তন মামি ওরে নিয়ে গেছে, আর আমার এই মামা হচ্ছে আমাদের মামাদের মধ্যে সবচেয়ে দরিদ্র মানে অশিক্ষিত একজন মানুষ। সে ছোটকাল থেকে অশিক্ষিত বলে কোনো কিছু নেই, উনি হয়তো অক্ষর জ্ঞানী। অক্ষর জ্ঞানহীন, যেটা আমরা নিরক্ষর বলি। তো উনি আমার মামির সাথে যখন একটা ওনার মামলা হয়েছিল, তখন বলা সদর কোর্টে মামলা হয়েছে, সদর কোর্টে মামলা হয়েছে, তখন আমি বয়সে ছোট। তখন নানু রে আসামি, মামারে আসামি, নানারে সবার মানে আমরা 4-5 জন, মেজরিটি আমি ক্লিয়ার বলতে পারবো না, এখন অনেক আগের তথ্য তো। মামলা করছে, তখন নানু আমাদের বাসায় আসছে। আমাদের বাসায় সদর থেকে কাছে, যেমন আমাদের এমপি সাহেব তো ভালো, আমাদের বাসা আর আমাদের বাসা কাছাকাছি, শ্বশুরালয় আর আমাদের বাসা রাস্তার এই পাশে আর ওই পাশে। তো আসছে, তখন আমরা খোঁজ খবর নিয়ে মামলার আদালতে মামলায় লড়লাম। লড়ার পরে আদালতে একটা বিচার হলো, মামির মতো চলে গেল, আমরা আমাদের মতো চলে গেলাম। বাচ্চার ডিসিশন কি ছিল যে আপনার সঙ্গে থাকবে বাচ্চা? হ্যাঁ, বাচ্চাটা আমরা নিয়ে গেছি। ওনা কথা বলুক, তারপর আমি বলবো। আমার বাচ্চাটা আপনারা নিছেন? হ্যাঁ, মানে আমাদের এই যে সুলতান আক্তার আয়েশা তখন কার সঙ্গে ছিল? তখন আমাদের কাছেই ছিল, ও থাকতো আমার নানুর কাছে, ঠিক আছে? তখন নানা ভাই জীবিত। আমাদের নানাদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে আমাদের ছোট মামাই একটু অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী, যার সাথে মিজান সাহেবের সাথে আমরা ফোনে কথা বলছেন। তো উনি ওর ভরণ পোষণ করতো। যখন দেখতো ওনার মেজো ভাই অসচ্ছল দরিদ্র, সে চিটং থাকে, আমাদের সেকেন্ড মামিরে নিয়ে আমার ওই ঘরে একটা মামাতো বোন আছে, ইমিডিয়েটলি আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে, আর একটা মামাতো ভাই। ভাই আপনার নামটা যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন মুন্না। আমি একটু টু দা পয়েন্টে আসি। হ্যাঁ, আপনি যে ঘটনা বলতেছেন সেটা হচ্ছে ওনাদের পারিবারিক সাংসারিক ঘটনা, সেটার ইম্প্যাক্ট ডেফিনেটলি এখানে আছে, কিন্তু আমি ওই জায়গাটা হচ্ছে আমার প্রত্যক্ষ জায়গাটায় আমার আসাটা জরুরি। প্রথম কথা হচ্ছে ওনাদের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে, সেটা যে কারণেই হোক না কেন, পৃথিবীতে অসংখ্য মানুষের ডিভোর্স হয়, ওনাদেরও হয়েছে, এটা নিয়ে আমার ইস্যু না। ইস্যু হচ্ছে যে ডিভোর্স হওয়ার পরে বাচ্চাটা কার কাছে ছিল? বাচ্চাটা আমাদের কাছে ছিল। আপনাদের কাছে কতদিন ছিল? আমাদের কাছে শেষ করি আমি শেষ করি একটু। হ্যাঁ বলেন, কতদিন ছিল? আমাদের কাছে প্রায় 4-5 বছর ছিল। 4-5 বছর ছিল। তারপরে কোথায় চলে গেছে? 4-5 বছর পরে আমার যুক্তিতে যদি না মিলে তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ এখানে বয়সের সাথে মিলতে হবে। কোথায় হারাইছে, কি অবস্থা, অনেক কিছু মূল্য আছে। আমরা যতটুকু জানি সেটুকু বলবো। আমরা রং করার কথা এমন কিছু নাই এখানে আমাদের। ওর কাছে প্রথম আপনি তো বলেন, আপনি বলেন তো। প্রথম ওর মার কাছেই ছিল, আচ্ছা, ওর মা দিবে না বলে নিয়ে গেছে। এরপরে ওর মা নাকি পালক দিছে, ওখানে ওরা মেয়েরে ভালো দেখাশোনা করে। আপনি তো তাহলে রং ইনফরমেশন দিচ্ছেন, রং ইনফরমেশন দিয়ে আমার ছোট মানুষ আর তো চোহিনী পথ ছোট তোর না না, এই জন্য তো চাচা আপনাকে বলতেছে আপনার মেয়ে, আপনি বলেন সেটাই ভালো হবে। হ্যাঁ, জানে তাকেই বলে। আপনি আমাকে বলেন যে ডিভোর্স হওয়ার পরে, শুনেন চাচা আপনার কথা শুনেন, ডিভোর্স হওয়ার পরে মেয়েটা কার কাছে ছিল? আপনার কাছে ছিল না এর মায়ের কাছে ছিল? আমি আপনাকে বলি, মিশা কথা বলো মহাপাপ। আল্লাহ পাক যে একার মিশা কথা বিরুদ্ধে আমার জিন্দা করে মারি দা। আমার মেয়ে আমার দিকে ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে? ওনার দিকে আমাকে ডিভোর্স করে দিছে, ঠিক আছে? তাহলে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওনা আমার মেয়েটাকে ফোন না দিছে, পুন্না মানে পালক দিচ্ছে একজনের কাছে। পালক দিয়েছে। যদি আমরা পালকটা কে দিয়েছে? আপনি দিবেন না উনি দিয়েছে? এরা দিছে। আমি ওটা বলছি না, মেয়েটা আপনার কাছে ছিল না, মেয়েটা এর কাছে ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে চাচা, মেয়েটা যে পালক দিল বা দিল ওনারা, যদি কোনো কিছু করে থাকে, বাংলাদেশের আইন অনুযায়ী মেয়ের কিন্তু অধিকার আপনারও আছে, আছে না? আচ্ছা, বাদ দিলাম আপনি হয়তো আইন লড়াই লড়তে যান নাই, আপনার হয়তো অর্থের সমস্যা ছিল, অনেক রকমের জটিলতা ছিল, কিন্তু আপনি তো বাবা, অন্তরের টান আছেন আপনার, যে টানে আপনি আজকে এখানে আসছেন, তাই না? তো সেই জায়গা থেকে আমার প্রশ্নটা ছিল যে মেয়েটা কোথায় গেল, কি অবস্থা হলো না হলো, সেটা কেন আজকের ভিডিওতে আপনি জানবেন না? মাঝখানে কোনো যোগাযোগই আপনার ছিল না। মাঝখানে আমার থেকে ওনাদের মোবাইল নম্বর আমার সাথে নাই, কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই। আপনি এখানেও যুক্তি দাঁড় করার চেষ্টা করতেছেন, এই যুক্তি আমার ব্যক্তিগত জায়গা থেকে জানি না কে কিভাবে নিবে। এখন মূল কথা হচ্ছে আপনারা তো আসলে ওনার প্রতিবেশী হিসেবে আসছেন। দেখেন, আপনাদের মধ্যে কি হয়েছে না হয়েছে এটা আপনাদের বিষয়, কিন্তু সন্তান আপনাদের দুইজনের, তাই না? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।
এখন এইখানে আমি যে বর্ণনাটা পাচ্ছি সেই বর্ণনার সাথে যদি সমস্ত কিছু মিলে ও যদি আপনাদেরকে দেখে চিনে ও যদি মানে তাহলেই ও আপনাদের বাচ্চা। হ্যাঁ, আর ও এখন প্রাপ্তবয়স্ক, ও বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে, ও কি অবস্থায় হয়েছে না হয়েছে সেটা ওর সিদ্ধান্তের বিষয়। ঠিক আছে না চাচা? হ্যাঁ, এখানে আসলে আমাদের কিন্তু কোনো কিছু করার নাই। এখন আমি এখানে যেটা পাচ্ছি যে আনুমানিক আমার বয়স 18 বছর, হারানোর বয়স ছিল 7 থেকে 8। আমি ছোট থেকে, হ্যাঁ বলেন, এখানে কিছু বলার আছে আপনার? 7 থেকে 8 বছরে হারাইছে। 7 থেকে 8 বছর হারাইছে তখন ওর বয়স 10 থেকে 11 বছর বয়স হইব। 10 থেকে 11? তা আপনি বলতেছেন আরো বেশি তাইলে। আচ্ছা, আমি ছোট থেকে আমার দাদুর সঙ্গে ছিলাম। একটু শোনেন, ছোট থেকে আমার ও যা বলছে সেগুলো মিল আছে কিনা আপনারা চাইলে আমাদেরকে বলতে পারেন। আমি একটু ক্যামেরাটা আপনাদেরকে ধরে রাখতেছি। মাকে হয়তো কখনো দেখিনি, বাবাকে একবার দেখেছি। এরকম কেন? আপনাকে কখনো গুমর কালি এটুকে খাটাইছে, ওই আমার কাছ থেকে হারাইছে যেন এই গুমর এটুকে খাটাইছে, এটুকে খাটাইছে। খাটাইছে বলতে মানে এটুক শিকার কয় নাই যে ও আমার কাছ থেকে হারাইছে বা আমারে দেখছে। আপনি বলতে চাচ্ছেন ও মিথ্যা বলছে? হয় এটুকে গুমর কাটছে। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন ও মিথ্যা বলছে, তার মানে ও আপনার কাছ থেকে হারাইছে। ও বলছে যে মাকে হয়তো কখনোই দেখিনি, বাবাকে একবার দেখেছি। আমার ছোট চাচা আমাকে লালন দেখছে পালন বাবার করতেন। ওই একবারে যখন চিটাং নিছে হ্যাঁ দ্বিতীয় ঘরের মাইয়া পালার লাগে। আচ্ছা, আমার ছোট চাচা আমাকে লালন পালন করতেন। ও ছোট চাচা কি লালন পালন করতেন? এরকম ছোট চাচাটার নাম কি? না নিজাম। নিজাম। নিজাম কি আছে? আছে আছে। নিজাম আজকে আসলে খুব ভালো হতো। উনি ওনার ছবি আনছেন? ব্যবসায়ী মানুষ তো, ওনার ছবিটা আনছেন? না, ছবি অনেক নাই। আচ্ছা, এখানে বলছে বড় হওয়ার পরে দাদু স্কুলে ভর্তি করে দেয়। দাদু বলতে আমার নাম হ্যাঁ দাদি, আপনার মা। জি। আচ্ছা, ভর্তি করে দেয়। পড়াশোনা করতে চাইতাম না, দুষ্টুমি করতাম। একবার দাদুর সাথে বড় চাচার বাসায় এসেছি, সেখানে একবার হারিয়ে গিয়েছিলাম। এরকম একটা ঘটনা ঘটছিল নাকি? জি। আপনি কিছু জানেন এই বিষয়ে? না ওই বিষয়ে আমি কিছু জানি জানি না। আমিও জানি না কিছু। আপনিও জানেন জি না? না। আচ্ছা, সকালে হারালে বিকালের দিকে খুঁজে বের করেছে। একদিন হঠাৎ করে বাবা এসে আমার সামনে দাঁড়ায়। আমি প্রথমে বাবাকে চিনতে পারিনি, কিছুদিন পর বাবা চলে যায়। আবার তার কিছুদিন পরে মারধর করে আমাকে ওনার সাথে নিয়ে যায়। দাদা আমাকে ধরতে গিয়েছে, তখন বাবাকে ধাক্কা দিয়ে খাটের সাথে দাদার কপাল ফেটে যায়। এগুলো কি ঘটছে চাচা? হ্যাঁ, আমার এলাকাতে মানুষ আছে তো, আপনি তো ওনা যা বলছে আপনার তাই তো শুনছেন। ওনা বলছে যে ওনার মার কোনো জীবনে ওনা মাথা দিতে পারে না। এখন ওনার মার থেকে শুনছেন তো ওনার মার থেকে ওনা হারছে। আচ্ছা শোনেন ঠিক চাচা, আছে? না আমার এগুলো দরকার নেই। আমার কথা হচ্ছে মেয়ের স্মৃতিতে এগুলো আছে। ঠিক আছে। আর আপনি যদি বলেন যে না এগুলো ঘটে নাই, আর তাহলে যদি মেয়ে যদি না মানে তাহলে মেয়ে না, সিম্পল। কথা বলবো কি? আর যদি বলেন যে না জীবনে না একটা না, পর্যায়ে ঘটছে, আমার বাবারা তো আমি ধাক্কা কেন দিব? দাদা আমাকে ধরতে গেছে, তখন দাদাকে ধাক্কা দিলে ধাক্কার সাথে ফেলে যায়। তখন আমাকে চট্টগ্রামের মনসুরাবাদ নিয়ে যায়। নিয়ে গেছিলেন মেয়েকে কখন? হ্যাঁ আমি এটা নিছি, এটা মুন্সিরাবাদ আমি নিছি, চট্টগ্রাম নিছি। ঠিক আছে, আচ্ছা। আমার বাবাকে আমি কেন দিব? পরে এক মাস আমাকে একা বাসায় রেখে চলে গিয়েছে। এরকম করছিল? না না না, হ্যাঁ হ্যাঁ, এটা আমি কাজ করছি, আমার একটা ব্যস্ত আছিল, বাচ্চাটার থেকে আমি কাজ করছি। আমি ডালায় কাজ করে, যেমন বিল্ডিং এর ছাদের কাজ করে। চাচা নিয়ে আসার পরে আমার দাদু আমাকে একটা খালার বাসায়, ওখানে ওনাকে মারধর করতেন আপনি, সেই বর্ণনাও আসছে। চাচার হাত থেকে ছুটে যায়, পরে চাচা খুঁজে পাইনি ওখানে। কিন্তু যে আমার খালা শুনেছে আমার মা ঢাকায় থাকে, পরে শুনলাম চাচা ঢাকায় নিয়ে আসবে সামথিং। ওখানে একটা বাচ্চাকে নিয়ে এসে দিয়েছিলেন ওর হাতে। একদিন দ্বিতীয় ঘরের মেয়ে। হ্যাঁ, দ্বিতীয় ঘরের মেয়ে। এটা কি ওনার মেয়ে ছিল? হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাটা তখন উনি কোথায় ছিলেন? কে? আর দুজনকে কি আলাদা রাখতেন? মানে আপনার যে মেয়েটা হারায় গেছে এই মেয়েটাকে আলাদা রাখতেন নাকি আলাদা আমি রাখতেন? আপনাকে বলি, হ্যাঁ। এদের সাথে দেখলে আমাদের সাথে সম্পর্ক ছিল না। এরা আমরা নষ্ট করে বাড়ি থেকে বের করছে। আর আমি সেটা বলতেছি রাখেন। আর এই কথা বলতেছে না। আচ্ছা, এখানে আমি বলছি, আমি সবাইকে একটু বলি কোনটা রাইট কোনটা রং, এইটা ঘটনা বিচার করার জন্য আমি করতেছি না। আমার কথা হচ্ছে যে ঘটনা মেয়ে যা বলছে সেটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে দরকার। না না, মেয়েটার মেয়েটা আমার মেয়েটার না না, আমি একটা রুম রয়েছি না। ঠিক আছে, আমার একটা রুম রয়েছি, রুমের মধ্যে কি আমার ছোট বাচ্চারা আমি রাখছি না। ঠিক আছে, মেয়েটাকে আমার মেয়ে শুদ্ধ এই ধরনের আমার একটা রুম রয়েছে, ফাঁসা করে একবার তখন কি উনি ছিল? উনি ছিল না, না, উনি আলাদা ছিল। না, উনি এটাই আমি ছিল। বলতেছি, না, মেয়েটা একা ছিল হ্যাঁ, হ্যাঁ। আর মেয়েটা আরেকটা ছোট বাচ্চাকে দেখতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন উনি কোথায় থাকতো? উনি আসেন না, ওনার বাপের বাড়িতে আসেন। বাপের বাড়িতে আসছিল। তো আপনি একটা কলোনিতে ছিলেন, চিটাগং একটা হ্যাঁ, কলোনিতে ছিলেন, মনসুরাবাদ। মনসুরাবাদ কলোনিতে ছিলেন না? হ্যাঁ, আমার ঘটনা তো মনে আছে। তাহলে যে বাচ্চাটাকে নিয়ে আসছিলেন ওই বাচ্চা কার ছিল? আপনার বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা ছোট ছিলেন না মেয়ে? মেয়ে। ওই মেয়েটা কোথায়? মেয়েটা এখন অসুস্থ, বাসা আমার বোনের বাসা। ওই মেয়েটাকে ওর কাছে রাখতেন, বলতেন যে ওকে দেখাশোনা করার জন্য। ওকে, ঠিক আছে। তো ওর তো এগুলো ছোট বাচ্চার স্মৃতি আছে, ও তো এগুলো বারে বলেন। এখন এগুলো ঠিক আছে কিনা এটা আমি হ্যাঁ, দেখলাম। ঠিক আছে। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। বলছি যে মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক, উনি যা ডিসিশন নেয় এটাই তো মনে হয়। সেটা তো আমার পরের বিষয়, তার আগে তো আমাদের মিলাইতে হবে জিনিস। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি তো প্রথম থেকেই মোটামুটি সবাইকে উত্তেজিত পাচ্ছি, কারণ আমার তো বিষয়টা আমাদের তথ্যের সাথে মিলতে হবে। হ্যাঁ অবশ্যই মিলতে হবে। আর মূল কথা হচ্ছে যদি মেয়ে, এই সিনেমাটিক অ্যাপ্রোচ ইজ ভেরি ডেঞ্জারাস, এটা ফোকাস করতে সময় লাগে। আচ্ছা, মেয়ে যদি কোনো কারণে যদি বাবাকে দেখেই চিনে,
মাকে দেখে চিনে, তাহলে তার কিছু বলার নাই, ঘটনা যেদিকে যাক থাকবে। তার আগে আপনি বলেন, আপনার কি খুব ক্ষুধা লাগছিল বা এরকম কোনো কিছু? ক্ষুধা লাগছিল না, 3 ঘন্টা সিএনজির মধ্যে রাস্তা জ্যামে ছিলাম এবং দুপুরের ভাত খেয়েছি 12টার সময়। বুঝছেন, আপনাদের অফিস থেকে খালি ফোন দেয়, আর ছোট মামায় তো অফিসের কাজে ব্যস্ত, ওনার গার্মেন্টস আছে, এমন শোরুম আছে, তো মামায় আমার ব্যাদিশা করতেছে, আমি লাইনের কাজ চালাইতেছি, আমি তো লাইন শেষ করেই আপনাদের এখানে আসবো। তারপরে আমি একবার বাসায় গেছি মতো আমি স্বাভাবিক ড্রেসে গেছি মতো, আবার মামি বলছে তুমি এই ড্রেস পরে আসো, তুমি ড্রেস চেঞ্জ করে আসো। আবার আমি আসি আমার রুমে, এসে ড্রেস চেঞ্জ করে তারপরে বাসায় গেছি, খাইছি, তারপরে আবার আপনি এখানে কতক্ষণ ওয়েট করতেছেন আমাদের এখানে? প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো। শুনেন, কতক্ষণ স্যার? কত 15-20 মিনিট। 15-20 মিনিটে আপনি ধরেন যে পরিমাণ আমাদেরকে চাপের মধ্যে রাখছেন, আর তার চেয়ে বেশি বিরক্ত আমি আপনাদের উপর বিরক্ত হওয়ার কারণটা আমি বলতেছি। আমি একবার না পথেই যে ঝামের মধ্যে আটকে গেছিলাম, আপনারা ফোন দিতেছেন, আমরাও সঠিক সময় আসতে পারতেছি না, আমরা ঘড়ির দিকে দেখতেছি যে 4টা তো ওভার হয়ে গেছে। না শোনেন, আমি বলি আপনাকে একটা কথা ভাইজান, সেটা হচ্ছে যে আপনি তো এখন আপনার ধারণা হয়েছে যে কেন আমরা বাইরে বসে রাখছি, এখন আইডিয়া ক্লিয়ার। এখন ক্লিয়ার। কিন্তু এই যে যেমন ধরেন আপনি এসে আমাদেরকে যখন বলতেছিলেন, এটা কিন্তু আপনাকে আমি ছোট করার জন্য বলছিলাম, এরকম সবার একটা আইডিয়া হয়ে যায়, যে কারণে বলি। আমিও মোটামুটি আপনার সঙ্গে একটু অ্যাংরি হয়ে গিয়েছিলাম না। তার প্রধানতম কারণ হচ্ছে আপনি যেরকম প্রেশারের মধ্যে থাকেন, আমরা অনেক প্রেশারের মধ্যে থাকি, হ্যাঁ, কিন্তু একটু মানায় নিতে হয়। আপনি 18 মিনিট 20 মিনিটে ধরে যে ধৈর্যহারাটা হয়েছেন, এখানে অনেকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ওয়েট করে। বিষয়টা এমন না যে আমরা ধরেন ইচ্ছা করতেছি, আমাদের সিচুয়েশন ডিমান্ড করে, ঠিক আছে? তো কিছু মনে করেন না। না, মনে করার কিছু নাই। তবে আল্লাহর কাছে অশেষ রহমত, আর আপনাদেরকে এই চ্যানেলকে মানে আপনাদের এই নিউজটাকে আমি ব্যক্তিগতভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে মানুষের জন্য কাজ করেন, মানবতার কল্যাণে কাজ করেন, আপনার এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। আমরা এখন মূল কাজটা করি। মেয়ের সামনে আমি ডাকবো সবাইকে, তারপরে মেয়ে যেটা সিদ্ধান্ত নেয় সেটাই হলো চরম সিদ্ধান্ত, ঠিক আছে? বসেন, মাগরিবের নামাজের পরে হবে, হ্যাঁ, 5 মিনিট হয়তো অনেক ব্রেকে থাকবে। আর বেটার হচ্ছে আপনার নিজেদের মধ্যে কোনো কথাবার্তা না বলেন, নিজেরা কথাবার্তা বলেন। বললে যদি ঝগড়া শুরু হয়ে যায় তখন একটা সমস্যা। সব সিসি ক্যামেরা আছে তো, হ্যাঁ, ঝগড়া করার দরকার নেই, প্লিজ। আয়শা, কিছু শোনা গেছে ভেতর থেকে? কিচ্ছু শোনা যায়নি না? ওকে। আজকে কি মন ভালো না মন খারাপ? কেন? মানে ভালো লাগতেছে, আবার একটু মানে নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে বলেন তো, মন খুলে বলেন। না মানে কেমন যেন একটা ভয় লাগতেছে মনে করতে। ভয়টা কিসের জানেন না? কি হবে মানে আজকে যদি আমি সত্যি আপনার ফ্যামিলির সন্ধান পাই, আপনি কার কাছে যাবেন? বাবার কাছে না মার কাছে? আপনার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক ছিল ছোটবেলাতে, নাকি আলাদা থাকতেন ওনারা? আমার জন্য হয়তো ওনারা আলাদাই থাকতো। তার মানে ধরে নেন যদি সম্পর্ক না থাকে, তাহলে আজকে এই পরিস্থিতিতে আপনার যা স্মৃতি আছে, যা ছোটবেলার যেগুলো মেমোরি আছে, সেই জায়গা থেকে আপনার মন কি বলে, কার কাছে থাকবেন? আমার মন, আমি কারো কাছে থাকবো না, আমি এখন যেভাবে আছি এভাবে থাকবো। যাবো আমি বছরে একবার, যাবো, দেখবো। সম্পর্কের জায়গাটা কি হবে? বাবার সঙ্গে মায়ের সঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন? ওরা যদি আমার সাথে সেভাবে সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে আমি সেভাবেই রাখবো। আচ্ছা, মানে ওদের জায়গা থেকে যদি সম্পর্ক রাখে তাহলে আপনিও সম্পর্ক রাখবেন? আমিও সম্পর্ক রাখবো। কিন্তু বাবা যদি বলে যে মার সঙ্গে রাখা যাবে না, মা যদি বলে বাবার সঙ্গে রাখা যাবে না, সেটা ওদের ডিসিশন, সেটা আপনার ডিসিশন না। আমার কোনো ডিসিশন না। আমার ডিসিশন একটাই, আমি যেভাবে আছি এখন আমি সেভাবেই থাকবো। কাউকে দেখলে চিনবেন? থাকবো। কাউকে দেখলে চিনবেন? মনে থাকলে অবশ্যই চিনবো। মানে কার চেহারা মনের মধ্যে ভাসে? কারো চেহারা কি মনের মধ্যে ভাসে? কারো চেহারা ভাসে না? তারটা একটু সামনের দিকে রাখতে পারবেন? পারফেক্ট। বলো অনলি। যান। কে হয় আপনার? মেয়ে। কথা বলেন, পাশাপাশি তাই দিলাম আমি। কি রে, চিনোস আমারে? চিনোস না? এই জায়গা খোঁজ করে নিলে কেমনি? তোর বাপের চিনবি তো? কারো কথা মনে নেই। কারো কথা মনে নাই? এতদিন কইছিলি? ঢাকা শহরে আছি। কোন জায়গায়? কষ্ট পাই। কষ্ট করবে? কার সাথে? কার সাথে? একাই থাকি। লাগার কেউ থাকে না? চাকরি করিস কোন? ছিড়েছি।
সিভিক্সি। আমি দেশের অন্য একটা মায়ের লাগে থাকাস, কার সাথে থাকি না, মেসে থাকি। মেসে থাকাস, আমার ফ্যামিলি বাসায়। এনে কত করে দিস? 3,000। হেল্পার না পাঠার কি কাজ? শার্ট না প্যান্ট? ছবি চলে শার্ট। এখন উনি তো আপনাকে চেনে নাই, আপনি চেনাবেন কিভাবে যে আপনি ওনার মা? ব্লাড টেস্ট করেন। ব্লাড টেস্ট করার তো সেটা আমরা তো করি না, আমরা তো সবসময় বলে দিই ভিডিওতে। আপনার ছোটবেলার ওর সাথে কোনো ঘটনা আছে কিনা, স্মৃতি আছে কিনা, সবকিছু একটু মনে করানোর চেষ্টা করেন। ছোটবেলার ওর কোনো ছবি টবি স্মৃতি? ওর বাবার ঘরে সন্তান কয়জন আপনার? এই একজনই। একজনই? তাও কুঞ্জকে থুয়ে গেছে, হ্যাঁ, পেটে থাকতে গেছে। আচ্ছা। 6 বছর আমি পালছি। পালার পর মেয়েরা বিয়ে গেলে পরে জানা, তাও আবার আমার বাবা নাই। আমার ছোট ছোট 4 বোন থিয়া, 3 বোন 1 ভাই থিয়া আমার বাবা মারা গেছে। আচ্ছা। তখন আমাকে ঘরে এক মুঠ চাউল ছিল না। আচ্ছা। বাবা যখন মরছে হুম। আমাকে ঘরে কলা পাতার বেড়া ছিল, আর উপরে চালের সম ছিল। আমার আব্বাই যখন মারা গেছে, হুম। নারকেল গাছের পাতা দিয়ে আমার ভাইয়ের বয়স তখন 12 বছর। তাহলে আমরা 3টা বোন কটুক কটুক ছিলাম। হুম। আমাকে অনেক অভাবে দিন গেছে। আমার ভাই একা আম করে লালন পালন করে ওর বাবা পছন্দ করে আমার বিয়ে হয়েছিল, কিন্তু দাদি রাজি আসছিল না। এই রাজি আসছিল না মানে ওর বাবারে কইছে। এটা আমি শুনছি যে আমার দাদি নাকি আমার মায়ের নাকি বেশি একটা পছন্দ করতো না। অনেক অত্যাচার করছে স্যার, অনেক অত্যাচার করার পরে আমি কোনোদিনও বাড়িতে যদিও যাইতাম কারো কাছে কিছু বলতাম না। তো আমার শ্বশুর বাড়ির এলাকার আমার এক চাচি আছে, তার বাপের বাড়ি আবার পুকুরের এই পার আর এই পার। তো ওই বাড়ির লোকজন আইলে আর কি কইতো যে ওরে এই করে। মা কইতো আমার ভাই তো আর বাড়ি থাকে না, আমার ভাই ফেনি কলের কাম করে। ওই যে ও বলছে যে আমার নানির বাড়ি ফেনি হইব। তো ওই জায়গায় আমার বাচ্চাটা আবার আমার মাও থাকতো, আমার মা থাকতো ফেনি। পরে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কয়েকটা বছর গেছে। হঠাৎ করে ও অঞ্জুকে আইলো, তখন আমি চাইছি করে দেবো, যত আমার সংসার ঠিক না, তাহলে আমি বাচ্চাটা নিয়ে কি করবো। পরে আমার ভাবে আমার অনেক বুঝাইলো যে দেখ, হয়তো সন্তান দুনিয়াতে আসলে হয়তো সন্তানের মুখের দিকে দেখে সংসারটা টিকেও যেতে পারে। কিন্তু বাবারে এমনই সংসার টিকছে, সংসার এদিক ওইদিক হয়ে গেছে। পরে আমগো গ্রামে চেয়ারম্যান মেম্বার আসছিল, হ্যাগোরা সহকারে সমাজে বসে পাওয়ার পরে আমার সাথে যখন ডিপোজ হয়েছে তখন ওর বাবা আসছিল না। ডিপোজ হয়েছে যখন ওর বাবা ছিল না, ওর দাদি আসছিল। পরে কাগজ একটা করে দিয়ে দিল ডিপোজের, আর একটা আমার কাছে রয়ে গেল। আর ওরে নেই 6 বছর যখন ওরে বয়স, তখন আমি ঢাকা আইছি। ঢাকায় আমি এই 6 বছর কোথায় ছিল? আমার মার কাছে, ওর নানির কাছে ছিল। 6 বছর বয়সের পরে যখন আমার ভাই বলা থেকে বাড়ি ঘর ভাঙ্গা যখন নোয়াখালী নিয়ে যাইতাছে, তখন ওরে কি করব, আমার ভাবি একটু খটখুটটা, আমার ভাবির লোক। পরে ওরা বাড়িরই এক জায়গায় দিছিল, দেওয়ার পরে ওই জায়গায় পালক দিছিল, থাকে না ও। পরে ওরা না আমার বড় বোনের কাছে দিয়ে গেছে। যখন শুনছে আমার বড় বোনের কাছে দিয়ে গেছে, তখন ওর দাদি যায় আনছে। আনার পরে ও দাদি বললা ভালো জানছে না খারাপ জানছে, বাবা আমি এনেছি। এরপরে আর আপনি জানেন না কোথায় গেছে, কি অবস্থা? না, আমি তো আমার বড় বোনের কাছে ফোন দিলে খবর পাই। আবার আমার ওই চাচির বাপের বাড়ি না, চাচি যায় বাপের বাড়ি পুকুরের এই পারে চাচির কাছে। ওর দাদি আনার পরেই তো আলটিমেটলি ও হারাইছে, নাকি আপনার কাছ থেকে হারাইছে? আমার কাছ থেকে। আপনার কাছ থেকে কোথা থেকে হারাইলো? আপনি যে বললেন যে বাসার মধ্যে রাখছেন বা কিছু একটা করছেন, না আপনি তাই বললেন একটু আগে। মানে বাসায় থুয়ে গেছি, আমি অফিসে গেছি, সেটা বলছি। ডিম 1 ডজন এনে দিয়ে গেছি, আর লাল শাক এগুলো কি মিলতেছে আপনার সঙ্গে কথা? আপনি কি আপনার মায়ের কাছে থাকতে অবস্থায় হারাইছেন? 2 মুঠ। ওর কি মনে আছে একটু শুনি, আপনি হারাইছেন এখানে, আপনি বলছেন কি? মানে আমার এটাই মনে আছে যে আমি আমার চাচার সাথে ঢাকা আসছি। হ্যাঁ। ঢাকা আসার পরে আমার চাচা এটাই বলছিল যে আমার নাকি আমার মার কাছে দিয়ে আসবে। হ্যাঁ, আমার এটুকুই মনে আছে। ঢাকা আসার পরেই তো আপনি হারাইছেন। তো চাচার লগে আইছে ঢাকা। তাহলে আপনার কাছে তো ডিমের গল্প আসতেছে কেন? ডিমের গল্প যেদিন ও হারাইছে সেদিন সকালে আমি 2 মুঠা লাল শাক 1 ডজন ডিম এনে ওই দিন ওই 2টা ডিম সিদ্ধ করে খায়া বাইরেছে ঘরতে। হ্যাঁ, বের হয়ে হারাই গেছে। হ্যাঁ, এই দুরাতেন আমি তো ওর চাচার সঙ্গে এসে ঢাকায় হারাইলো, কিন্তু ওর চাচা এনে আমারে দিয়ে গেছে ঢাকা। আপনি ঢাকায় ছিলেন তখন? হ্যাঁ, আপনি তখন ঢাকাতে? হ্যাঁ, ঢাকায় মিরপুর 14 নম্বর কচু খেত আছে না, হ্যাঁ,
এই কচুকাতে যে ইব্রাহিমপুর থানাটা আছে না, হ্যাঁ। এই থানার পিছনে আমি বিক্রমপুরের বাড়ি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওর কথা হলো যে ওর চাচার সঙ্গে ঢাকায় আসছে, চাচার লগে আইছে ঢাকা। আসছে আইসা তারপরে ও হারাইছে, তার মানে আপনার বাসা থেকে হারাইছে। হ্যাঁ। এটা ঠিক আছে, তার মানে ঢাকাতে আসছে হচ্ছে দাদির ওখান থেকে, হ্যাঁ। দাদির বাড়ি থেকে সে চাচার মাধ্যমে আপনার বাড়িতে আসছে। ওর চাচা আবার আমার ঠিকানা লওয়ার জন্য আমার বোনের বাড়িতে গেছে, যায় আমার মোবাইল নাম্বার লইছে, লইয়া সদরঘাট আয়া পরে আমার নাম্বারে ফোন দিছে হুম যে এরকম এরকম, পরে আমি নিজে যাই সদরঘাটতে নামছি, হুম আইসে রতনের লগে। মার সঙ্গে কোনো ঘটনা আছে আপনার? ওর শরীরে কোনো চিহ্ন আছে যেগুলো আপনার মনে আছে, এরকম কোনো কিছু? না মেয়েটা তো আপনার প্রথম মেয়ে, হ্যাঁ, না ওর কোনো চিহ্ন নাই। মানে ছোটবেলার এমন কোনো ঘটনা আছে কিনা যেটা একটু ওকে মনে করে? ঘটনা আসছিল একবার রিস্কার যে ইয়াটা আছে না চেনটা, ওই চেনের মধ্যে বুড়ি আঙ্গুল ঢুকে গেছিল, শাড়িটা পরে গেছে, শাড়িটা পরে যায় কিন্তু আবার শাড়িটা উঠছে। এগুলো মনে তো আছে ওই আপনার? চিহ্নটা তো থাকবো না, কারণ তখন ও একটু ছোট একদম। একদম ছোট, মানে 2 থেকে 2.5 বছর বয়স, হুম তাহলে ওইটা তার ওর মনে থাকবো না। এই যে বাবার সঙ্গে যে চট্টগ্রামে গেছে, এইটা এটা জানি আমি। এগুলো আপনি জানেন, তার মানে ওই ঘটনা ঘটার পরে আবার আপনার কাছে আসছে। হ্যাঁ। আপনার কাছ থেকে যদি হারায় যায় তার মধ্যে ঘটনায় এগুলো আপনার জানার কথা, যে ওর বাপে নিয়ে গেছে, ওর বাপ একা রাখছে। ওগুলো আমার বোনে কইছিল। ওর কাছ থেকে ও বলে নাই কখনো না, আপনাকে? ও আমারে বলে না, ও তো আমি আমার যেরকম পরিবারকে কথা বলে, কাউকেই বলি নাই। বুঝছেন স্যার, ও এখন যা কথাবার্তা বলে, আগে 2000 কথা জিগেলে একটা কথার উত্তর দিত না। আমি এখনো এরকম, মানে এখানে বলতাছি কিন্তু অফিসেও যদি কাজ করি আমি আমার মতেই। মানে খুব একটা কথাবার্তা বলেন না? না না, মানে বেশি দরকার পড়লে এছাড়া তো কথা একটা কথাবার্তা বলেন? যদি দেখি যে না আমার জিনিসটা দরকার, তখন আমি না পারতে আপনার কাছে চামু, কিন্তু আপনি যদি আমার না দেন, যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ আমি আপনার কিছুই বলবো না। যখন দেখবো যে না জিনিসটা আমার বেশি দরকার, প্রয়োজন পড়তেছে, তখন আমি আপনার কাছে মাথা নত করবো। তো উনি মা দাবি করে আসছে, হ্যাঁ? ওনার নাম হলো রিনা, ঠিক না? আচ্ছা, আর আপনার বাবার নাম সিরাজ, তিনিও আসছেন, ওনাদের সাথে সম্পর্ক ছিল একসময়, এখন সম্পর্ক নাই, ঠিক আছে? আমি ঠিক বলছি? উনি কি রিক্সা চালাইতেন ওই সময়টাতে? না, ওই সময় নদীতে মাছ ধরতো। উনি কখনো কি রিক্সা চালাইছে? না। আচ্ছা, চিটাঙ্গে কি করতো? মানে সংসার ভাঙ্গার আগে তো যে করলাম অঞ্জুকে থুয়ে গেছে। ভাঙার পরে কি করছে না করছে আপনি জানেন না? ও কিনা সংসার ভাঙে গেছে, তো ওনার আমি খুঁজলে কোনো লাভ আছে কোন? না, সেটা তো নাই, আপনি জানেন কিনা আমি সেটাই জানতে চাচ্ছি। চিটাং যায় কি করতে সেটা আমি জানি না স্যার। মেয়ের ভিডিওটা দেখলেন কেমনে, কিভাবে কি দেখলেন? আমার ভাগনা আমারে কইছে, মানে এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে, এই শনিবারে রাত্রে, রবিবার দিন আমার বন্ধ থাকে, তো শনিবার দিন রাতে আমার কয় খালা 11টা বাজে ফোন দিছে, দিয়ে খালা এরকম এরকম সুলতানার ভিডিওটা তো আইলো, তো কই তাহলে তুই কোনো মোবাইলে পাঠা, তো আমি দেখি। পর আবার হঠাৎ করে রবিবার দিন মার্গি রাজনের আগ দিয়ে আমগো দেশের টেনে আবার একজনে ফোন দিছে আমার নাম্বারে, মানে ওর চাচারে কইছে নাম্বারটা জোগাড় করে আমার কোন একটা দোকানে রাখতে। তো এই কালাসুরা ফুলের গোড়ায় দাদা গাইনি, কালাসুরা ফুলের গোড়ায় কোন দোকানে জানি রতনে যায় সকালে আমার নাম্বার আমি জানি ওই দোকানে রাখতে, পরে হেন নাম্বারটা লইয়া পরে কল দিছে, দিয়া পর আমার ওর বিস্তারিত নাম ঠিকানা সবকিছু জিগাইলো, পরে আমি সবকিছু করলাম, পরে তোর যা কইছে সবকিছুর লগে মিল আছে। পরে আমার কইলে তাহলে আমি নাম্বারটা অফিসে দিতেছি, অফিসে দেওয়ার পরে হয়তো আপনার কাছে ফোন দিব, বলে সন্ধ্যার পর আবার আপনাকে এখান থেকে কল গেছে। যাই হোক, তার মানে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে। এখন কথা হলো যে আপনি তো একটা অন্যের সংসারে আছেন, তাই না? সেই জায়গা থেকে কি বক্তব্য, কি ওনার বক্তব্য কি? না, আপনি যে মেয়ে পাইলেন এত বছর পরে, যদিও মানে আপনাকে, আপনি তো দাবি করেই আসছেন এখানে, সেদিক থেকে ওনার কোনো সমস্যা আছে? না না, ও যে সময় আমার কাছে ছিল তখন তো আমার এই স্বামী ছিল, এই পিচ্চির বাপ, ওরা কোনোদিনও খারাপ জানেনি, নিজের পেটের নিজের জন্মের সন্তানের মতনই জানছে। ওই যে করলাম না, 2টা ডিম সিদ্ধ করে খাইছে, আর হেয়ার কাছে 20 টাকা লয়ে আইসক্রিম খেতে গেছে, এই আইসক্রিমের লগে কুপা, ওই আইসক্রিম খাইতে গিয়ে হারিয়ে গেছে। হয় আইসক্রিম কিনে আর বাসায় এনে, কিন্তু গেটের গেটের বাড়ির দোকান, এক মুরব্বীর দোকান, আমরা এই মুরব্বীরে সন্দেহ করছিলাম। কিন্তু ওর কথা হচ্ছে যে মায়ের কাছে যাওয়ার সময় একটা বাজারের মাঝখানে এসে মানুষের ভিড়ের মধ্যে চাচার হাত থেকে আমার হাত ছুটে যায়, এরপর চাচাকে আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে ওর বক্তব্য। তার মানে আপনি যেটা বলতেছেন আইসক্রিম খাইতে গিয়ে হারায় গেছে, কিন্তু ওর স্মৃতিতে আছে ও চাচার হাত। দাঁড়ান, কি মনে হয় মিলতেছে এগুলা? না না, বলতে হবে তো, আপনার তো স্মৃতিতে আছে, আপনি চাচার হাত ধরে। পরে ইব্রাহিমপুর বড় বাজার আছে একটা, তার লগে তুমি দোতলা মসজিদ আছে, তার ওই পাশে থানা। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন, মাথা নিচে রাখেন না, একটু সোজা হয়ে বসেন। বলো,
চাচি আপনি একটু ডান পাশে এসে বসেন, ডান পাশে এসে বসেন। হ্যাঁ পাঠাও। আসুন যান, বসেন। চেনেন ওনাকে? চিনছেন? চাচা জি কে এটা? এটা বাবা আমার মেয়ে, এটা আমার মেয়ে। কত বছর পরে দেখলেন? আমি তো দেখছি আজকে 10 বছর, 12-13 বছর পরে। হুম, 12-13 বছর পরে দেখলাম আমি। ওর জীবনটা আজকে এরকম হইলো কেন চাচা? আমার জীবনটা ওনার মার কাছ থেকে এমন হয়েছে। আপনার কোনো দায় নাই? আমার কি দায়? ওনার মার কাছ থেকে, যদি আমার কাছে থাকতো, আমার ভাই আছিল, বড় ভাই আছিল, আমার ছোট ভাই আছিল, যারা লালন পালন করছে তাদের কাছে থাকলে আজকে ভবিষ্যতে মানুষ হইতো। একটা 5-6 বছরের বাচ্চা কোথায় থাকবে না থাকবে সেই ব্যাপারটা কি একটা বাচ্চা বুঝে চাচা? নিচে তার মার কাছে নিয়ে গেছে, আমার ভাই পালছে না। মা তো মার কাছেই নিবে, বাপ তো বাপের কাছেই নিবে, এটাও ঠিক। মার কাছে নিচে তো মার কাছে হাজি গেছে, মা টোয়াই বার করতে পারে না। আমার কাছে থেকে একবার হাজি গেছে, আমি টোয়াই বার করছি না। আমার কাছে থেকে যে সিটাং থেকে একবার হাজি গেছে, এই কথা আমি আপনাদের লাইফে বললাম, বলছে বলছে এখানে আছে একবার হারা গেছিল। হ্যাঁ, না না, আমার কাছ থেকে একবার সিটাং হারে গেছে। তো আমি তো টোয়াই বার করছি, আমি তো কারো জিজ্ঞেস না, মারও জিজ্ঞাসা করি না। আমি তো এলাকা চিটাং শহর এলাকার যত কোনো থানা কোথায়, কোর্ট কোথায়, আদালত কোথায়, কেমনি কি হয়েছে, কমনি কি হয়েছে, সব জায়গাতে আমার মায়া কথাকে আমি বলে দিচ্ছি। একটা লেবার হইতে আমি বাইর করছি, আমি 3 বছর পরে আমি বাইর করছি, ঠিক আছে। আমার বাবার সাথে গিয়ে আমি জড়ো করছি, আমার বাবা বলছে আমার মেয়েকে তুমি আমার নাতিকে তুমি আনি দিতে হবে। আমি টোকাই আমি বাইর করছি, আমার মেয়েকে আমি টোকাই বাইর করছি। আমার মেয়েকে আমি টোকাই আনি বাড়ি করি কি, আমার বাপ বড় ভাইয়ের কাছে তুলে দিছি, বাবা আসিল বাবার কাছে তুলছি, ছোট ভাইয়ের কাছে দিছি। এরপর আপনি কি হারা গেছিলেন? যেটা বলছে সেটা ঠিক আছে? ঠিক আছে, শোনেন, বহুত ইতিহাস। আমি এই মেয়ের জন্য বাবা মারলেই কথা শুনছি। আমি এই মেয়ের জন্য মেয়ে করি, আমি আজ থেকে বাড়ির জন্য মেয়ে করি। আমি এই মেয়ের জন্য আমি সিটাং শহর আমি বাজি খেয়ে ফেলেছি, মেয়ে করে টোবাই। আমি ভাত পেলে খাইতে পারি না, আমি সিটাং শহর শুধু এই মেয়ে টোবানোর জন্য আমি যা কামাই করছি সব মানুষের ফেলে দিছি। আমি যেটা আমার মেয়েটা কোথায় আছে, আমার টোয়াই শুধু আমার হাতে দিবি, আমার খোঁজ করবি। তো আমি টোয়াই বাড়ি করছি না, তোরা যদি আমার কাছে বলতি তোমার মেয়ে হারানি গেছে ঢাকা শহর, তাহলে আমি কি দেখতাম না? তো মেয়ের তো আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ চাচা। মেয়ে যেসব কথাগুলো বলছে আমাদের ভিডিওতে দেখছেন আপনি? হ্যাঁ, মেয়ে যা বলছে এটা আমি জানি যে মেয়ের মার কাছ থেকে হারানো, মেয়ে আমার বড় ভাইয়ের কাছ থেকে হারে যায়। ঠিক না না চাচা, ওইটা না। এই যে আপনি ওকে যে মারতেন, হ্যাঁ, মেয়েরে মারছি, এটা আমি বেলা জায়গা দিয়ে যে আমরা চোত্রা পাতা বলে না, চোত্রা পাতার গরু আসা ধরে আমি চোত্রা পাতা দিয়ে বাড়ি দিচ্ছি। এটা আমি না, ওই এলাকায় আমি যেগুলো বাড়ি দিচ্ছি, ঠিক আছে, ওই এলাকার মানুষ আছে, ওই এলাকার মানুষ আছে, এখনো মরে না, এখনো আছে ওই এলাকার মানুষ। আমি যদি ওই এলাকার খারাপ হইতাম, তাহলে আমি আজকে বাকি জীবন ওই এলাকার কাটতে পারতাম না না, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে দেখেন একটা ছোট বাচ্চার মনের মধ্যে আছে যে বাবা আমাকে অনেক মারধর আমি করতো। মেয়েরা আমি অস্বীকার যাবো না, আমার মেয়েকে আমি মারছি, এটা আমি নিজেও বলি। হ্যাঁ, আমি মেয়েকে আমি 2-3টা বাড়ি দিচ্ছি পাতা দিয়ে, দাগ হয়েছে, মানুষ আমাকে গালাগালি করছে, মেয়ে ছোট মেয়ে মানুষ, তুই এইভাবে গাড়ি থেকে আইসত, মেয়েটা কি বুঝে, মেয়েটাকে কেন মারছত। আমি মেয়ে আমার কাছে গেছে, আমি সেটা সব পাগল করে ফেলেছি। আমার মেয়েটাকে টোয়াইবার করতে হবে। আমি যখন মাগরিবের নামাজের জন্য বিরতি নিয়েছিলাম, আমি এখানে নামাজ পড়তেছিলাম, ওখানে বসা, আমি তখনও বুঝতে পারতেছি আপনারা বাইরে ঝগড়াঝাটি করতেছেন। আপনাদের দুজনের দেখা হয়েছে কত বছর পরে? আজকে এই কত বছর পরে দেখা হইলো? ওনার সাথে মেয়ের বয়সের থেকেও বেশি। ওনার সাথে আমার সাথে সম্পর্ক আমার কাছ থেকে যখন গেছে তখন মেয়ে 3 মাসের রঞ্জুক আমার পেটে। জি, ওই পরে আজকে প্রথম দেখা হইলো? যে না, 3 মাসের রঞ্জুক। তখন মেয়ে হওয়ার পর ওরা হাসপাতাল নিয়ে ভর্তি করছে, মেয়ে নিয়ে আমি হাসপাতাল গেছি, ও মেয়ের দিকে ফিরেও তাকায়নি।
একটা জিনিস মনে রাখেন, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এই যে আপনি হচ্ছেন রিনা এবং সিরাজ দুজনকেই বলি, আপনি যেরকম 100টা অভিযোগ দিতে পারবেন ওনার বিরুদ্ধে, উনিও আপনার বিরুদ্ধে 100টা অভিযোগ দিতে পারবে। সেটা বলতে গেলে রাত দিন পার হয়ে যাবে, তাই না? দরকার নেই ওই জায়গাটা আমরা না যাই। কিন্তু ক্ষতির জায়গাটা বলি, আমি বহুবার বলেছি, আমি ইনক্লুডিং মি, আমি যে কথাটা বলবো, আমি আল্লাহর কাছে দোয়া করি, পৃথিবীতে যদি কোনো ঘরে সন্তান আল্লাহ দেয়, তাহলে সেই সন্তানের সমস্ত সিকিউরিটি, নিরাপত্তা তার কপালে যেন সুন্দরভাবে লিখে দেয়। আমি শুধু এই দোয়াটা করতে পারি। আমি কখনো এটাও বলবো না যে বাবা মা খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আছেন, রাত দিন 24 ঘন্টা ঝগড়া করেন, মারামারি করেন, চিল্লাচিল্লি করেন, এবং তাদের একসাথে থাকা মানে একটা অসহনীয় পরিবেশ। ডিটাচড হয়ে যাওয়াটাই বেটার, সন্তান এটা মনে করতেছে, হয়ে যাক। কিন্তু যদি এরকম কখনো হয় যে সন্তানের এত বেশি ইনসিকিউর লাইফ, একটা ছোট বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পরিবার থেকে হারা গেছে, তার পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে যেন আল্লাহ এইরকম পরিবেশটা যেন না দেয়। এটাই তো আপনার সমস্যা, না যাই। কখনো তো মেয়ে বলে দাবি করেন নাই, তাহলে আজকে কি জন্য মেয়ে বলে দাবি করতে আসছেন? আমার মেয়ে নাই গদিকে তো আমি দাবি করতে আসি। আমার মেয়ে যদি না থাকতো তাহলে আজকে তোর মাও খবর পাইতো না। আমার তো স্যার একদম খাস কথা, আমি কোনো কারো ভয় করি না, আমি কোনো লেখাপড়া। আমার কথা হচ্ছে, আমি যদি তোকে মেয়ে বলে দাবি না করতাম তাহলে আজকে আমি তাকে ছবিও দিতাম না, আমি খবরও লইতাম না, আমি তো ততও নিতাম না। কিভাবে খবরটা নিয়েছেন আপনারা? কিভাবে খবরটা নিয়েছেন? হারছে তো তোর মার কাছ থেকে। ঠিক আছে, আমি মার কাছ থেকে আইছি। দিছে, খবর দিছে। আমি যদি এখানে না আসতাম, আমার তো জীবনও খুঁজে বের করতে পারতেন না, মাটির তলে পিছিয়ে গেল কইতে পারতেন না। তো কেমনে খুঁজবো আমরা? চিটাং শহরে আজ এটাই তো আপনাদের ব্যর্থতা। আমি তো বের করছি না, তো তোর মা পারো না তো বের করতে বলি? তোর মা কার কাছে গেছে? কার কাছে গেছিল? হ্যাঁ, দরকার নাই, হয়ে গেছে, যায় না। হ্যাঁ, একটা দরকার ছিল, আপনি আমার বিশ্রায় বাইক করছিলেন তখন, আর এখন আমার দরকার, এখন আমি আপনার করে বিশ্রায় বাইক করছি। তোর কি টাকা আনার দরকার আছে? তোর সাথে তোর ভাত খাবো না? আমি নইলে বাপ, নইলে আমি অসহায়। কাকা কথা বলার বুঝছেন, আপনার ভাই একটা অসহায়, ঠিক আছে? আপনার ভাই একটা অসহায়, কাজ কাম করতে পারে না, অসুস্থ, তখন আপনি যেগুলো আপনার বাতি যে বুকে টানিয়ে নিছেন, সেগুলো থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন আছে? ছোট বাচ্চাটা বুঝবে না চাচা, যদি বাচ্চাটা ছোট হয়, সে তো তার বাপ মাকে খুঁজতেছে, সে তো একটা সুখ খুঁজতেছে, অন্যান্য বাচ্চাদের তো শেল্টার খুঁজতেছে। এখন কথা হচ্ছে যে ছোট বাচ্চাকে এই বিচারের দায়িত্ব দেয়াই যাবে না, বরং এটা আপনাদের দুইজনের ভুল, আর ভাগ্য মেনে নিয়ে সে ভাগ্যের শাস্তিও পাইছে, এটা বলতে হবে। এছাড়া আসলে দোষ দিয়ে লাভ নাই। কিন্তু যাত্রাবাড়ি তুমি চিনো না? তুমি এগুলো সতর্ক যাইলে তো কি তোমার চাচার নাম করলে কি সবাই দেবো দিতে? একটা আইন কি করে আপনার চাচা? ওর চাচা কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা করে? বড় ব্যবসায়ী, মার্কেটের ব্যবসা করে। আচ্ছা, খুঁজছিলেন, কখনো গেছিলেন? না, আমি কখনো যাইনি। কোনো খোঁজো না। এই বাসাতে হেয়ার কাছে লাল ফালানো হয়েছে, সে তো আজকে আমার গালালি করে দিন। আমার কাছে কেন আসলো না? বাতের কারণে? ওর মনে আছে? আপনার চাচার কথা মনে আছে? চাচার বাড়ি কোথায়, যাত্রাবাড়িতে, এটা মনে আছে আপনার? মনে থাকলে তো সে যাইতোই। এমনি মনে আছে যে সদরঘাটের এদিকে থাকে। আজকে আসেন কেন চাচা? আজকে আসেন কেন? একদিনের জন্য ব্যবসা একটু করা যেত না? এত বড় একটা ঘটনা। আজকালকে ইন্ডিয়া চলে যাবে, তো পার্টির সাথে তো বড় ব্যবসা। তো ঠিক আছে, সমস্যা নেই, যার যার জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা আছি। এখন কথা হলো যে ঠিক আছে, মনে থাকলে না সে না আইবো। শুনেন, মনে সাথে এখন তো আর দরকার নেই। না আসলে কি তোর মার সাথে কথা বলছে ফোনে তো চাচা? আমার যদি এতই দেখার ইচ্ছে থাকতো তাহলে অবশ্যই আইতো। আমি কি কাজ করি না? আমি এই যে আজকে অফিসে আমার ছুটি দেয়নি, আমি লাঞ্চে না বলে চলে আসছি। আমার একদিন অ্যাবসেন্ট, জানেন, 500 টাকা নগদ কাইটা লাগছে। তাহলে আমার দরকার দেখি তো আমি আজকে এত দূর আসছি। মহব্বত না থাকলে তোর মার সাথে দেশের থেকে মোবাইল নম্বর তোর মার সাথে কথা বলতো। এই জায়গাটা আমাদের সবার বুঝতে হবে এখন। হ্যাঁ, দেখেন, এখানে আয়শা সুলতানা আপনার ডাক নাম। আপনি যেহেতু বাবাকে চিনে ফেলছেন, বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো দরকারই নাই, এটা আপনার ফ্যামিলি। না, আমার কোনো দরকার নেই, কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না। না, কে আসলো, কে দেখলো, কে কি করলো, আমার জন্য কে কতটুকু করবে ভবিষ্যতে, আমি এগুলো আমার পরিবারের কাছ থেকে কোনো ডিপেন্ডই করি না। কারণ আমি এখন আমার নিজের ভবিষ্যৎ নিজে করা শিখে গেছি, নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখে গেছি। এখন আর আমার কারো হাতের আঙ্গুল ধরে হাঁটা শিখতে হবে না। What episode? আমি যদি না খাওয়াই, যে একটু আমার মা নিজেই বললো যে আমাকে যদি 20টা কথা বলে আমি শুধু একটা কথা, আমি যদি না খাওয়া মরে যাই, তা আমি কারোর কাছে হাত পাইতে বলবো না যে আমার 2টা খাওয়ান দেন। আমি ওই ধরনের মেয়ে। শোনেন আয়শা, অনেক অভিমান আছে, সেটাও ঠিক। এত অভিমান নিয়ে, এত কষ্ট নিয়ে, এত বছর দূরে থাকার পর বাবা মা খুঁজতে আসছেন, সেটাও কিন্তু ঠিক। হ্যাঁ, এবং আপনার বাবা মার মধ্যে সম্পর্ক নাই, ওনারা দুজনের চেহারার দিকে তাকায় না, এই অবস্থায় ওনারা দুজনে কিন্তু আপনার জন্য এখানে আসছে, সেটাও ঠিক। হ্যাঁ, আজকের এই ঘটনার মধ্যে যদি আপনি ভালো জিনিস দেখেন, তাহলে ভালো অনেক কিছু দেখতে পাবেন। আর যদি মনে করেন যে না, আপনি এই শুধু কারণটাই খুঁজতে যাবেন, তাহলে না, আমি কোনো কারণই খুঁজি নেই।
ব্যাস, তাহলে কোনো কথা নাই। আপনি যেহেতু বাবাকে না বুঝলে আমি কথা সাট্টু কথা, বাবাকে না বলে বাবার নাম কেন বলছো, চাচার নাম কেন বলছো? না ঠিক আছে, ও সবাইকে খুঁজতে আসছে, কিন্তু কথা হচ্ছে আমি তো ভিডিওতে বলছি না স্যার যে আমি মাকেও চাই, সবাইকেই চাই না যে তা না। না, আপনি চাই। বলেছেন কিন্তু ওরা ওদের মতো থাকবে, আমি আমার মতোই থাকবো। এখন কথা হচ্ছে এটা। আপনি বাবাকে চিনছেন তো? হ্যাঁ। এটা আপনার বাবা, এটা আপনার পরিবার, তার মানে উনি আপনার স্ত্রী ছিল, জি ওনার গর্ভে উনি হয়েছে, জি। তার মানে উনি মা। ঠিক আছে, মাকে চেনেন নাই, উনি যা বলবে সেটাই রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তাহলে পরিবার পাইছেন কিনা? জি, পাইছি। আচ্ছা, আপনার পারিবারিক যেই সমস্যাগুলা বা যে কেমিস্ট্রি বাংলা রসায়নটা হয়তো বুঝবেন না, আমি আমার মতো করে বলতেছি। এখন এই যে ব্যাপারগুলা, এগুলাকে আপনি কিভাবে দেখবেন, মানে আপনি ভবিষ্যতে কিভাবে দেখবেন? মা একদিকে, বাবা একদিকে, আপনি কি করতে চান? আপনি শোনেন কি বলতেছে, শোনেন ভালো করে। আমি কি বলবো এখন, উনি তো আর যাবে না আমার বাবার কাছে, যাবে না, নিশ্চয়ই না, আমার বাবা তো আর উনার কাছে যাবে না, নিশ্চয়ই যাবে না। না, উনি তো উনার মতো করে সংসার গুছিয়ে নিছে, উনার জীবন উনি গুছায় নিছে। আমার বাবাও তো আমার বাবার জীবন গুছায় নিছে। আমার জীবনটা আমি গুছাইতে পারি নাই, তারপর আমার জীবনটা আমি গুছাই নিব। থাকবো, ওরা ওদের মতো যাইবে, আলাদা থাকতেছে তো আলাদা থাকুক। আপনি কি চান? আপনি সম্পর্কের দিক থেকে কি চান? সম্পর্কের দিকটা কি যাবো, আপনি দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন? আমি তো বলছি স্যার, ওরা যদি আমার সাথে আমার বলছেন না, আপনি সামনে বলেন, ওনাদেরকে বলেন। আমাকে বলছেন যেটা বাদ, ওনাদেরকে বলেন আপনি কি ওরা চান। যদি আমার সাথে সেভাবে সম্পর্কটা রাখে তাহলে আমি সেভাবেই রাখবো। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি দুজন কি চাচ্ছেন, দুজনের সঙ্গেই সম্পর্ক রাখবেন। হ্যাঁ, চাচা বলেন আপনার কি বলার। আমার মেয়ে তো আমি নিব, আমার মেয়ের সেটা ভবিষ্যৎ আছে না। আচ্ছা, আপনি আপনার মেয়ের পরিচয় দিবেন, ও যেভাবে বলছে সেভাবেই আপনি পরিচয় দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার বলেন, আপনার কি বলার আছে? একই কথা, আমি যখন পেটে লইছি তাহলে আমার সন্তান তো আমি দূরে ঠেলে হালাই দিতে পারবো। এখন শুনেন, দুজনই চাচাচাচি সম্পর্ক, তিনজনের জায়গা থেকে আমরা মোটামুটি একমত। মেয়ে যেই অবস্থায় গেছে জীবন, সেটা কি জন্য হয়েছে, কার জন্য হয়েছে, এগুলো নিয়ে খোরাখুরি করে আর লাভ নাই। করলে কি হবে, কষ্ট বাড়বে। ঠিক আছে, এখন বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করার একটা বিশাল সুযোগ আছে, আছে না? মেয়ে কিন্তু কেউ নাই, ওর বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, আপনি জানেন তো, এগুলো শুনছেন ভিডিওতে। এখন আপনি যদি বাকি জীবনটা ওর দায়িত্ব পালন করে সুন্দরভাবে, যদি ওকে আল্লাহর রহমতে যদি সে সাপোর্টটা দিতে পারেন, ওর জীবনের কষ্টটা হয়তো ভুলে যাবে। আচ্ছা, সেই সুযোগটা আপনার হয়েছে কাকা, হ্যাঁ, সুযোগটা আমরা করে দিচ্ছি আল্লাহর রহমতে। এক, আর ওনার জায়গা থেকে দায়িত্ব হচ্ছে স্নেহ দেয়া, যে মা পাশে আছে। কিন্তু আপনাদের দুজনের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে, সেটা হচ্ছে আপনি কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না, আর আপনিও কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না। এই যে মেয়ে যতদিন আমার কাছে ছিল জিজ্ঞেস করেন এই তো যে আমার বাবার মেয়ে গেছে, বিষয়ে ঠিক আমি আছে, কিছু আমি বলছি কোনোদিন বা নাম আমার বোনের বাড়ি যাই বলি না যে আমার মেয়েটা কোথায়, খালি এটাই বলছি আমি। মেয়ের কাছে কখনো মায়ের বিরুদ্ধে বলবেন না, মেয়ের কাছে কখনো বাবার বিরুদ্ধে এখানে বলবেন। একটা কথা স্যার, মানে আমি আমার পরিবারে যে সময় আমার দাদির কাছে ছিলাম, ওদেরকে শুধু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি তো জানতাম না যে ওদের ভিতর কি হয়েছে, শুধু জানতাম যে মা ঢাকা থাকে, কিন্তু কেন থাকে, কিভাবে থাকে, কি হয়েছে, কিছু জানতেন না। এসব কিছু নেই। আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে কেন ওরা আলাদা থাকে, ওরা কি আমাকে নিয়ে কি খুশি না, নাকি আমাকে নিয়ে কোনো সমস্যা, এইটা জিজ্ঞেস করার জন্য এই ঢাকা আসা। এইটা জিজ্ঞেস করার জন্য ঢাকা আসলেন এবং তারপর আপনি হারাই গেলেন। হ্যাঁ। ওকে, ঠিক আছে, কষ্টের জায়গা আছে, অভিমানের জায়গা আছে, ভালো থাকেন। আমি তো দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। তবে আপনি সমস্ত কিছু দেখলেন, দেখে আমি শুধু একটা কথাই বলতে পারি, ছোটবেলায় বাবার সাথে যে অভিমান আপনার আছে, সেটার পেছনে হয়তো যুক্তি আছে, কারণ আমরা মাথায় বসে গেছে ওই স্মৃতিটা। কিন্তু এটাও ঠিক যে এত কিছুর পরে আপনার বাবা কিন্তু সামনে এসে দাঁড়াইছে। এই লাখ লাখ মানুষের সামনে আপনি যে কথাগুলো বলছেন বাবা সম্পর্কে, লাখ লাখ মানুষের সামনে কিন্তু সে নিজে এসে দাঁড়াইছে যে হ্যাঁ, আমি সেই বাবা, যে আমি মেয়েটাকে শাসন করছিলাম, আমি ঠিকমতো পরিবেশ দিতে পারি নাই, আমি সেই বাবা। হ্যাঁ, এটাকে যদি আপনি বড় করে দেখেন, তাহলে অভিমান ভোলার জায়গা আছে। যেটা আপনি বলছিলেন যে বাবা আসবে, এসে যদি আমাকে বলে যে হ্যাঁ আমি এটা করছিলাম, তাহলে আমি আমার জায়গা, অবশ্যই আমার মনে আছে এটা। হ্যাঁ, তো সেই সম্মানটুকু দিয়েন। হ্যাঁ, এইটা আমি হচ্ছে, আমার বাবা তো সামনে, কোনো সময় আমার বাবার আমি এটা খারাপ কিছু বলি নাই, কোনো সময় কইতে পারবে না যে হ্যাঁ আমি অসম্মান করছি, কোনোদিন আমার বাবা কয় নাই, আর জীবনে কইতেও পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি। ঠিক আছে চাচা, বাইরে গিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না। না না, বাইরে কি যাবো বাবা, ঠিক আছে, মেয়ে যাবো, মেয়ে নিয়ে যাবো। না, আমি এখন যেতে পারবো না। এখন না গেলে পরে যাবে, যখন সম্পর্ক রাখবেন। মেয়ে সম্পর্ক কিভাবে রাখবে, এগুলো মেয়ে সবে দেখবে, মেয়ের আত্মীয় স্বজন সবাই ওটা সময় হইলে দেখতে পারবে। আশা বসা আছে। এত বছর যখন অপেক্ষা করতে পারছে, তাহলে অবশ্যই অপেক্ষা করতে। আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন কবে যাবে না যাবে। আপনি আসছেন তো, কোথা থেকে আসছেন? ভোলা থেকে? আমি চিটাগাং থেকে আছি। চিটাগাং থেকে আসছেন, উনি তো ঢাকাতেই থাকেন, আপনি ঢাকাতেই থাকেন। জি, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন। ও যেহেতু বড় হয়েছে, ও কোথায় যাবে না যাবে, কিভাবে যোগাযোগ রাখবে না রাখবে, সময় পাবেন আপনারা। হ্যাঁ, আর আমি ফাইনালি একটা ভিডিও স্টেটমেন্ট দিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা। যেহেতু
আমাদের সুলতান আক্তার আয়েশা তার বাবাকে দেখে চিনে ফেলেছে, সুতরাং বাকি বিষয়গুলো এখানে আর ওনাকে কোয়ারি করার কোনো দরকার নাই। এটা আপনার পরিবার, আপনি কনফিউজ, মানে সন্দেহ আছে? না, আমার কোনো সন্দেহ নেই, তবে আমার একটা কষ্ট রয়েছে। কি কষ্ট? যে আমার ছোট কাকা আসলো না আমার দেখতে। আচ্ছা, ছোট কাকা আসে নাই? ছোট কাকা সামনাসামনি দাঁড় করায় ভাবছিলাম যে উনি মনে আগে আসবে, কিন্তু আসে নাই। আচ্ছা, সমস্যা নাই, ছোট কাকা সামনে দাঁড় করায় প্রশ্ন করেন যে ছোট কাকা তুমি কেন আসো নাই, হয়তো অন্য কোনো কারণ আছে। এখন আপনার যে পরিবার এটা, তাহলে কি আমরা পাবলিকলি এটা বলবো যে এটা আপনার পরিবার? হ্যাঁ বলেন। বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সব তথ্যই মিলে গেছে। চাচা কি কখনো রিকশা চালাইছেন? যে আমি এখনো রিকশা চালাই। এখনো রিকশা চালান। প্রিয় দর্শক এবং শ্রোতা, সুলতান আক্তার আয়েশার দেওয়া তথ্য অনুযায়ী 287 নম্বর পর্ব আমরা প্রচার করি, কিন্তু এই পর্বটার সোর্স কিভাবে আইডেন্টিফাই হয়েছিল সেটা আমরা জানি না, সেটা আমরা লাস্টে করব, কারণ আজকে একটু হসপচ পাকিয়ে গিয়েছে। এখানে একটা বিষয় না বললেই নয়, যে ভদ্রলোককে আমি স্পেশালি ফোকাস দিয়ে এখানে কথা বললাম, উনি আসলে অফিসে এসে এক ধরনের উচ্চবাচ্য করছিলেন যে কেন এত দেরি হচ্ছে, মাত্র 18 মিনিট লেটে। যাই হোক, উনি হয়তো অনেক বেশি প্রেশারের মধ্যে ছিলেন, আমরাও প্রেশারের মধ্যে ছিলাম, তো এই জন্যই বললাম যে একটু অন্যরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। অনাকাঙ্ক্ষিত বলতে আসলে খুব টাফ লেভেলের কোনো কিছু না, একটু উচ্চবাচ্য। তো ঠিক আছে, যাই হোক, উনি আমাকে চিনতে পেরেছেন, পরবর্তীতে উনি গেছেন নিচে, তারপর আমরা ওকে নিয়ে আসছি। সো একটু সবাইকে বলবো যে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমাদের এখানে যদি আসেন, আমরা আসলে ইচ্ছে করে ডিলে করি না, আমাদের অনেক টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে যে কারণে ডিলে হয়। তো এখন আর বিষয়গুলো কোনোভাবেই আমরা কমপ্লেক্স করছি না। আয়েশা যেহেতু মেনে নিয়েছে এটা তার পরিবার, তার মানে আমরা বলছি যে 186টা সফল হলো আপন ঠিকানাতে, এবং আমাদের 287তম পর্ব যেটা, সেটাও সফল আলহামদুলিল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 216-তে। চাচা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমি আপনাদের লাইফে আমি খুশি হয়েছি। খুশি হয়েছেন? চাচি খুশি হয়েছেন? আমি তো মেয়েটার তো একদিন পর একবার জড়াইও ধরলেন না। আমার মেয়েটা আমি পাইছি, হ্যাঁ, আমি যে আপনাকে দরবারে ওর তো জড়াই ধরানোর ভাগ্য নাই, ও তো ছোটবেলা থেকে শুধু ওই এটাই বলছে যে আমাকে যে কোনদিন কেউ আদর করে নাই, ওর তো সেটাই আমরা দেখলাম আজকে। আদর পাইবো কোত্থেকে? আমি তো আপনার বিস্তারিত সবে কইলাম এরকম মাই। বাবার কাছ থেকে আদর পায় নাই, কিন্তু আজকে তো সুযোগ ছিল, আপনারা কেউই তো ওকে টাচ পর্যন্ত করলেন না। আমি তো পুরো বিষয়টা দেখলাম। ঠিক আছে, যান, সমস্যা নাই। হয়তো অনেক সময় আমরা দেখি রিজিট হয়ে গেছেন, মন খুলে কথা বললেন পরে। ওর ওর কষ্টটাই হচ্ছে হলো একটু আদরের, ওর কষ্টটাই হচ্ছে ওর, কিন্তু ও নিজে নিজে করে খায়। তুমি কি যাইবা? হ্যাঁ, আচ্ছা, পরে বিষয় সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ, ঝগড়াঝাটি করেন না, ঠিক আছে? সবার সঙ্গে দেখা করে দিই। না, এখন তো বলছে আমার পরিবারে নিয়ে যেতাম, আমার পরিবারে সুন্দর করে রাজি করেন, জোর জবরদস্তি না করে, মেয়েকে সুন্দর করে বুঝে। আমি আচ্ছা, হ্যাঁ, সবাই রেডি আছে? আচ্ছা, আমি বেরোবো। ঠিক আছে, আমি তো সিটানোর সাথে কথা বুঝছেন, আমি তো এগুলোর কোনো যুক্তি হবে না। এর আজকে মেয়েরা টাফ দিব কথা বুঝছেন। ফোন নাম্বার নিয়ে যাবেন, কথা বলবেন। আর ইয়া করতে পারবো না, দৌড়াতে হবে তো আমার ভাইরা, ঠিক আছে? আমার ভাইরা দৌড়াবে, হে রে আমার খাবা, কথা মনে বুঝছেন? হে রে ওর সব এরে ক্যার হেরে নিবে। আলহামদুলিল্লাহ। চাচা, একদিন তো জানতেনই না মেয়েটা কই আছে, আজকে জানছেন না? মেয়েটার মতো করে সিদ্ধান্ত নিতে দেন, ধৈর্য ধরে মেয়েটার সাথে কথাবার্তা বলেন, সময় দেন। হ্যাঁ, তারপরে ভালো হবে। আমি স্যারের সাথে বলছি, তোমার পা জীবনে মারি চুবে না। আমার সাথে এই কথা বলছি, পারি জীবনে মারি চুবে না তোমার। যে আমি এখানে ওই যে মেসে খাই না, আমার টাকা দেওয়া মেসে টাকা হইলো, তুমি একুল থেকে নম্বর লও, মেসের লোক টাকা চাইলে তোমার কাকা একুল থেকে পাঠাই দিবে, কয় টাকা আছে তুমি চাইলে খালি দিয়ে কইলে হবে, আমার থেকে এত কাটা কয় টাকা পাবে। আমি স্যারের সাথে বলছি, লগে লগে কি টাকা পাঠাই দিবে। খালি মুখ দিয়ে যাই কাকা আমার থেকে মেসে ভাত খাইছি, আমার থেকে কয় টাকা পাবে, লগ লগ পাঠাই দিবে। কয় টাকা পাবে তোমার কাছে, তুমি এগুলো বলো ওনার সামনে। আমাকে বলতে হবে না, ঠিক আছে? আমরা বাইরে গিয়ে ওটা পরে ঠিক করেন। হ্যাঁ, আমি বাইরে একটু কথা বলি সবার সঙ্গে, ঠিক আছে? ক্লিপটা একটু খুলে দেন প্লিজ। যে মেয়ে তার বাবাকে দেখে চিনছে, হ্যাঁ, এবং পরিবার হিসেবে স্বীকার করছে। বসেন আপনারা সবাই একটু। আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুলে গেছিলাম, একটু বসেন। আরে ভাই, আসেন তো, সোর্সটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়নি। সোর্স হচ্ছে যেদিন ভিডিওটা আমরা পাবলিশ করি, পরের দিন সকাল 9টা বা 9:30টার মধ্যে আমির হোসেন বাবু আমাকে কিছু নাম্বার পাঠায়। উনি সোর্স এবং চাচা বাবার, মানে আমির হোসেন বাবু, উনি কিভাবে পাইলো? উনি একটা গ্রুপে শেয়ার করছিল। হ্যাঁ, গ্রুপে থাক বাচ্চা ঘুমাচ্ছে, কোনো সমস্যা নেই, ঘুমাচ্ছে, একটু লাইনটাকে শব্দ আসতেছে, নো প্রবলেম। ভিডিও কল দেবো? ভিডিও কল দিবেন? দেন তো একটু ছোট করে 1 মিনিট আমাকে বলবেন। আর গ্রুপে যে শেয়ারটা দিছিল, ওই গ্রুপের ইয়া আছে? আমির হোসেন বাবুকে কল দেন। আমি শুধু খালি একটু আইডেন্টিফাই করতে পারলেই হবে। ভিডিও কলে আছে? করে দিচ্ছি। ও জানে আজকে কল দেওয়া হবে, ভিডিও কল? কেন? আসসালামু আলাইকুম, কথা বলেন। আসসালামু আলাইকুম, আমির হোসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি ভাইয়া। আপনি যে সুলতান আক্তার আয়েশার যে ভিডিওটা নিয়ে কাজ করেছেন এটা কিভাবে হলো আমাকে একটু বলেন তো ভাইয়া, ছোট করে। ভিডিও পাবলিশ হওয়ার পরে আমি বলার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছিলাম, আচ্ছা ছবি, নাম্বার এগুলো লেখা দিয়া। আচ্ছা পরে ওই প্রথম 2 দিন তেমন রেসপন্স পাচ্ছিলাম না। 2 দিন পরে মন্নি নাম্বার এক ভদ্রমহিলা আমাকে ফোন দেয় হ্যাঁ। ভোলা থেকে। কি নাম? তুমি একটা চিন মন্নি মন্নি মুন্নি। আচ্ছা হ্যাঁ, তারপর? মন্নি হ্যাঁ ওই তো একটা চিনে, তবে কারো নাম মানছে পারছি না। হ্যাঁ ওরা মনে আমাকে লোকেশন বলে দেয়। তারা আমার এক পরিচয় লোক ছিল, ওনার নাম হলো ভুট্টু। কি নাম? আমি ভুট্টু মাল। আচ্ছা হ্যাঁ, তারপর? এমন বিষয়টা জানাই, জায়গার নামটা বলি, তারপর উনি বলে আমার ইউনিয়নের মধ্যে, হ্যাঁ। তারপর উনি মোটরসাইকেল নিয়ে যায় ততগুলো সকলকে আমার কাছে পাঠাইছে। এই লোকটার নাম কি বলতো আরেকবার বলেন তো? ভুট্টু ভাই, ভুট্টু মাল। ভুট্টো? কুটুমাল। ভুট্টো মাল। এই ভুট্টো মাল কি এদের সব তথ্য সংগ্রহ করছে? জি জি জি। ভুট্টো মাল তথ্য সংগ্রহ করছে কি মানে ফ্যামিলি মেম্বারের নাম্বার সংগ্রহ করেছে নাকি শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের? ভুট্টো মাল নামে কাউকে আপনারা চেনেন? ভুট্টো মাল আপনাদের কাছে তথ্য নিয়ে আসছে কে? এটা তো আমি বলতে পারি না। আপনি বলতে পারবেন না। কে জানছে আপনাদের মধ্যে প্রথম জানছে কে? বড় ভাই। হ্যাঁ, আপনার বড় ভাই। হ্যাঁ, ও বুট্টুমাল ঠিক আছে। ভুট্টো মাল কি হয় আপনাদের? এ দা আপনার ফাঁসে বলার এলাকার আর চিনে। ভুট্টো মাল লাইন আছে? ভুট্টো মাল কানেক্ট করে দেবেন? চেষ্টা করেছেন, করা হয় নাই। আচ্ছা ঠিক আছে। ভুট্টু মাল হ্যাঁ, ওনাদের বড় ভাই, ওনার বড় ভাইয়ের কাছে গেছে। বড় ভাইয়ের নাম কি? রতন সাহেব। রতন সাহেবের কাছে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি জানি আপনার শারীরিকভাবে কিছুটা, আপনি কিছুটা না অনেকখানি আসলে ফিজিক্যালি চ্যালেঞ্জ। ফিজিক্যালি চ্যালেঞ্জ না, আপনার পুরো ফ্যামিলিতেই বোধহয় না এরকম কয়জন আছে বলুন তো? 3 জন ভাই, আমি, আমার বাবা, আমার ছোট ভাই। এই 3 জনই এরকম? জি, কেউ হাঁটাচলা করতে পারি না। কেউ হাঁটাচলা করতে পারেন না? আপনি এত লম্বা সময় ধরে আপন ঠিকানার একজন ভলান্টিয়ার, আপনাকে নিয়ে আমার কাজ করার খুব শখ। আল্লাহ চাইতো সামনাসামনি একদিন দেখা হবে। ভালো থাকবেন, আমাদের দোয়া সবসময় আপনার জন্য আছে। আচ্ছা, ঠিক আছে, দোয়া রাখবেন। জি, ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটে দাও। এখানে একটু বলি, আমির হোসেন বাবু না? এই আমির হোসেন বাবু কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ একজন ভলান্টিয়ার এবং ও ফিজিক্যালি চ্যালেঞ্জড, মানে আমরা যেটাকে প্রতিবন্ধী বলি, যদি শব্দটা নিয়ে আমি বলতে চাই না। ওরা 3 জন, ওর বাবা এবং সন্তান, ওরা 2 ভাই। সো ওর কথাবার্তার ধরন দেখে আপনারা একটু অন্যরকম মনে করবেন না, এই হচ্ছে বিষয়। তো এই ভুট্টো মালকে আপনার বড় ভাইকে চেনে? So, তারপরে আপনার বড় ভাই আপনাকে জানাইছে বা আপনাদেরকে জানাইছে? মুন্নি কইছে, মুন্নিও আমরা চিনি। চিনেন? হ্যাঁ। আপনি প্রথম জানতে পারছেন কার কাছ থেকে? আমি জানতে পারছি আমার ওনার কাছে জানতে পারছি। না, আপনাকে সরাসরি তথ্য দিছে কে যে আপনার মেয়ে পাওয়া গেছে? মুন্নি? না, ওনা তথ্য দিছে। কে? এই যে এখন না, যে এখন কথা বলছি আমির হোসেন বাবু। জি। ও তার মানে আপনার নাম্বার নিয়ে আপনাকে সরাসরি ফোন দিছে, হ্যাঁ, আমার দিয়ে কাছে বলছে। ফোন দিয়ে আর বলছে। আপনার নাম্বারটাও কিভাবে কালেক্ট করছে তাইলে? আপনি গ্রাফটা বের করেন নাই? ওনার নাম্বার? হ্যাঁ। ওনার নাম্বার তো যে ওনার বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছ থেকে। তো বড় ভাই তো আগে ফোন দেওয়ার কথা আমাদের আগে, তাই না? এই জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। যাই হোক, কিন্তু সে ফোন দিছে হচ্ছে আমাদের ভলান্টিয়ারি ফোন দিছে। তো আলহামদুলিল্লাহ, আমি তাহলে শেষ করি, আর কিছু বলার নাই। এই যে ভদ্রলোককে নিয়ে আসছিল হচ্ছে আমাদের পরিচয় করে দেন। উনি ওনার বাসাতেই বোধহয় ভাড়া থাকে। হ্যাঁ, তো এই হলো বিষয়। ভাইজানের নাম কি জানো? হেলাল। হেলাল। আপনি তো সবই শুনছেন বাইরে থেকে। হ্যাঁ, ঠিক আছে। আমার আর কিছু বলার আছে, কিছু করার আছে? জি না, জি না, জি না। হ্যাঁ, যদি করার থাকে বলেন, আমি সেটাও করতে রাজি আছি। জি না, জি না, কোনো বলা নাই, কোনো কিছু বলা নাই না। আপনার ঘরে ছেলে মেয়ে কয়? আসসালামু আলাইকুম, ভালো ছেলে- থাকবেন। জি, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 জন। 2 জন। ওকে পাইলেন মেয়ের মতো দেখবেন? অবশ্যই দেখবো না কেন, ও তো ছিল আমার কাছে, হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য আমি 3 বছর ছিলাম না মাঝামাঝি। আচ্ছা। এর ভিতরে এই ঘটনাগুলো ঘটছে আর কি। ওকে, সো আপনি, আপনার ছেলে হচ্ছে ও, জি। আর মেয়ে আসলে মেয়ে নিয়ে আসেনি, মেয়ে একটু অসুস্থ আজকে। ও যে মেয়েটাকে হচ্ছে হলো বাবা নিয়ে গেছিল চট্টগ্রামে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে। ধন্যবাদ আপন ঠিকানাকে, আমাদের বোনকে শান্ত আপন হয়েছেন? ঠিকানায় মাথা ঠান্ডা ফিরিয়ে হয়েছে? দেওয়ার জন্য নিজের নাম ভাই আপনার? করছি। আমার নাম ইসমাইল হোসেন মুন্না। আমিও বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি। ভেরি গুড। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেয়। এখন আর কিছু বলার নাই, আপনারা সবাই মিষ্টিমুখ করেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট শেষ বেলাতে এসে, সেটা হচ্ছে বাবা মায়ের কোনো ব্যক্তিগত বিষয় সন্তানের উপর কেউ চাপায়েন না। বেস্ট অফ দ্য লাইফ। ঠিক আছে, আপনারা আমার চেয়ে অনেক বুঝদার মানুষ, একটু বুঝে শুনে চলেন আর কি। আপনি কি খুশি হয়েছেন? আমরা কি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি নাকি আরো বেশি অখুশি করে দেবো আজকে? না, বেশি সময় নষ্ট হলে আমাদের কাছে চলে আসবেন, আমরা ভাই ব্রাদাররা আছি। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।